সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে শুভেচ্ছা। আমরা আমাদের বন্ধু সাইফুল আমিনকে নিয়ে এসেছি এবং এটা ঘোষণা দেবো আজকে এই সুযোগে। ঘোষণাটা হচ্ছে, আমরা কয়েকদিন যাবত আলাপ করছি, আমরা প্রিয় প্রজন্ম নামে একটা অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তুলবো এবং আমরা মোটামুটি আমাদের মধ্যে আলাপ আলোচনা করছি। আমরা বিভিন্ন কিছু প্রস্তুতি নিচ্ছি এবং প্রিয় প্রজন্মের একটু প্রেক্ষাপট আপনি বলি। 1992 সালে খালেদা জিয়ার আমলে আমরা সাপ্তাহিক প্রিয় প্রজন্ম নামে একটা কাগজ বের করেছিলাম এবং ওই স্লোগান ছিল আমাদের, জাগো বাহে কুণ্ঠে সবাই। এইভাবে একটা স্লোগানের পোস্টার ছিল আমাদের এবং নতুন ছেলেপেলেরাই আমরা কাজটা শুরু করেছিলাম। আমরা অর্থনৈতিক কারণে প্রিয় প্রজন্মের আমরা কন্টিনিউ করতে পারিনি, কিন্তু এখন আমাদের একটা অনলাইনে আমার এটা ডোমিনটা করা আছে প্রিয় প্রজন্ম .com নামে। এখন যেহেতু বিশেষ সময়, আবার জাগো বাহে কুণ্ঠে সবাই ডাক দিয়ে আমরা সেটাকে আমরা সামনে নেওয়ার চেষ্টা করছি এবং ঘোষণাটা হচ্ছে, আমাদের স্বপ্ন, আমাদের চিন্তা, এই কাজটা আমরা করব আমাদের ভাই, আমাদের বন্ধু সাইফুল আমিনের নেতৃত্বে। উনাকে বলে রাখলাম, উনি আসলে না করবেন না, না করলে আমরা মানবো না। আচ্ছা, আমরা অন্য কথায় যাই, অন্য প্রসঙ্গে যাই। সাইফুল ভাই, জি শুরু করি আমরা। হ্যাঁ, সাইফুল ভাই, আমার একটা প্রশ্ন। 5 আগস্টের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের একটা মিডিয়া ট্রায়াল চলছে। আওয়ামী লীগের মিডিয়া ট্রায়াল এমন যে, মিডিয়ার এথিক্স এর ব্যাপারটা হচ্ছে, আমি যে রিপোর্টটা করি না কেন, রিপোর্টের পক্ষ বিপক্ষ থাকে, পক্ষ বিপক্ষ সকল পক্ষের বক্তব্য নিয়ে রিপোর্ট করতে হবে। এটি হচ্ছে মিডিয়ার একটা এথিক্স। এই এথিক্সটা ছাড়াই বাংলাদেশে মিডিয়া ট্রায়াল হয় এবং আওয়ামী লীগের মতো একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি বাংলাদেশের, যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই দলটার বিরুদ্ধে, সেই দলটাকে নিয়ে মিডিয়া ট্রায়ালটা চলছে। আওয়ামী লীগের কারো কোনো বক্তব্য নেই। যারা এগুলো করছেন তারা বিভিন্ন সময় বলার চেষ্টা করেন, আওয়ামী লীগের কাউকে পাওয়া যায় না, আওয়ামী লীগের বক্তব্য কাকে নেব, ইত্যাদি ইত্যাদি। আমরা গত 1-1.5 মাসে বা আরো আগে থেকে আমরা তো দেখাচ্ছি, আমরা আওয়ামী লীগের লোকজনকে সাথে কথা বলছি। আমরা যদি একটা প্রাতিষ্ঠানিক অবকাঠামো ছাড়াই গুরুত্বপূর্ণ বড় ধরনের প্রাতিষ্ঠানিক যেসব মিডিয়া আছে, আমরা যদি আওয়ামী লীগের নেতাদের রিচ করতে পারি, কথা বলতে পারি, তারা খুব স্বাভাবিকভাবে তারাও কথা বলার কথা, কিন্তু তারা সেটা মেনটেন করেন নাই, একতরফা রিপোর্ট করছেন। এবং একতরফা রিপোর্ট ঠিক 1/11 সময় হয়েছিল। 1/11 সময় হওয়ার পরে 1/11 সেই রিপোর্ট গুলার অন্যতম বিশ্লেষক না, বিশ্লেষণ নয়, পিক করা এবং ছেপে দেয়া, প্রকাশ করা, এটার সাথে জড়িত ছিলেন ডেইলি স্টারের মাহফুজ আনাম অন্যতম। তিনি পরবর্তীতে এক জায়গায় দুঃখ প্রকাশ করে বলেছেন, ক্ষমা প্রার্থনা করে বলেছেন, ডিজিএফআই এর দেয়া চোথা নিয়ে এইভাবে আমাদের রিপোর্ট করাটা ঠিক হয় নাই। ঠিক সেই কাজটা এখন আবার চলছে বাংলাদেশে। গত 5-6 মাস ধরে আমরা সে দেখে আসলাম। সাইফুলের কাছে আমার প্রশ্ন, সেই মিডিয়া ট্রায়ালের ধার কি কমে আসছে, না মিডিয়া ট্রায়াল শেষের পথে? মিডিয়া ট্রায়াল শেষের পথে না ধার কমে গেছে সেটা বলার আগে আপনারা আমি একটা উদাহরণ দিয়ে দেখাতে চাই। আজকেও যদি আপনি সেই মাহফুজ ভাই বা ডেইলি স্টার মাহফুজ ভাই এবং মতিউর রহমান, প্রথম আলো, তারা যে ভূমিকায় মিডিয়া ট্রায়াল চালিয়েছিলেন বা যেভাবে মানে সবার মানে চরিত্র হনন শুরু করে, মানে আর্থিক চরিত্র হনন শুরু করে ব্যক্তিগত চরিত্র হননের কাজগুলো তারা জড়িত ছিলেন, সে কাজগুলো যে এখনো চলছে সেটা প্রমাণ হলো আমি আজকেও আপনার একটা উদাহরণ দিতে পারি। সেটা হলো প্রথম আলোর আজকে আপনি এই মুহূর্তে যে স্টোরিটা লিড হিসাবে এখন পর্যন্ত আছে, আমি ছাপানো পত্রিকার কথা বলছি না, আমি অনলাইন ভার্সনটার কথা বলছি, সেখানে কিন্তু আছে হলো যে হেডলাইনটা এরকম হয়েছে, মানে কত নিকৃষ্ট ভাবে চিন্তা ভাবনা থেকে বা মানুষের মনের মধ্যে একটা নিকৃষ্ট ভাবনা তৈরি করার জন্য হয়েছে। সেটা হলো যে
আওয়ামী লীগ ভবনের আওয়ামী লীগের কার্যালয় গুলিস্তান কাউন্সিলের সামনে দিয়ে হেঁটেও যাওয়া যায় না, এমন দুর্গন্ধে ভরা আওয়ামী লীগের, মানে এটা হেডলাইনটা এমন ভাবে হয়েছে, হইতে পারে দুর্গন্ধ, কিন্তু হেডলাইনটা ইটসেলফ একটা দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। মানে আপনি হেডলাইন পড়লে আপনার নাকের মধ্যে কিন্তু আপনার চাপ দিতে ইচ্ছা করবে যে ভাই আমি হেডলাইনটার গন্ধটাই আমি সহ্য করতে পারছি না। এই ধারার মিডিয়া ট্রায়াল কিন্তু অব্যাহত আছে। এখন আপনি এটা বলতে পারবেন না যে আওয়ামী লীগের মিডিয়া ট্রায়াল শেষ হয়েছে। আর তারপরে আপনি দেখেন, এটা হলো আওয়ামী লীগের ক্ষেত্রে বলো, আওয়ামী লীগের একটা অফিসকে নিয়ে তারা এরকম হেডলাইন করে, বা ভেতরে নিউজটা হলো যে এখানে কোনো মানুষ আস না, এখানে ময়লা দুর্গন্ধযুক্ত, সেটা ঠিক আছে, আওয়ামী লীগ আসছে, কিন্তু তারা এটাকে এত বড় করে প্রকাশ করতেছে যে আওয়ামী লীগের প্রতি মানুষের যে হেট্রেড, সে হেট্রেডের একটা ভাব দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, তারা আরো একটা উদাহরণ একই দিনের পত্রিকার মধ্যে আপনি দেখবেন, শেখ রেহানা, শেখ হাসিনা শেখ রেহানাদের 4 বাগান বাড়ি আছে, ডুপ্লেক্স ভবন, শান বাঁধানো ঘাট, পুকুর। হেডলাইন, সে পুরো নিউজটা যদি আপনি দেখেন, এখানে বলা হয়েছে যে কি চারটা বাগান বাড়ি আছে, যে বাগান বাড়িটা শেখ হাসিনা এবং শেখ রেহানা, তারপরে কিভাবে বলছে নামগুলো দেখেন, সব নাম তারা দিয়েছে। শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী, আরেকটির মালিক হলো শেখ রেহানার স্বামী শফিক আহমেদ, বাকি দুটির মালিক হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা শেখ রেহানার দেবর ও মেজর জেনারেল অব তারিক আহমেদ সিদ্দিক। কিন্তু এই যে স্টোরিটা করছে, স্টোরিটার হেডলাইনটা এমন ভাবে হয়েছে যে শেখ হাসিনা দুর্নীতি করে, এটা তার পরিবার দুর্নীতি করে করছে। ভিতরে কিন্তু স্টোরিতে সেটা নাই, কিন্তু ভিতরের স্টোরিটা আপনি দেখেন, যদি আমি জাস্ট একটু সময় নিচ্ছি বাড়ি ভাই, আপনাকে জাস্ট হেডলাইনটা কিভাবে প্রকাশ করে দেখেন। আছে হইলো শেখ রেহানার বাড়িটা সম্পর্কে কি বলতেছে, শেখ হাসিনার বাড়িটা, এইটা হলো স্থানীয়ভাবে বাড়িগুলো আছে, দোলনাদিন আছে, দেখেন স্থানীয়ভাবে বাড়িগুলো শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্যদের বলে প্রচলিত আছে। স্থানীয় ভূমি কার্যালয় থেকে যতটুকু নথিপত্র পাওয়া গেছে তাতে দেখা যায় 4টি বাগান বাড়ির দলিলাধীন জমির পরিমাণ 816 শতক বা 25 বিঘা। তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে জমির পরিমাণ আরো বেশি। আপনি এটা মনে রাখেন, এইটা কয়বার তারা লিখছে, তবে স্থানীয় বাসিন্দাদের মতে জমির পরিমাণ আরো অনেক বেশি, মানে শেখ হাসিনা এবং তার পরিবার জমি গ্র্যাব করছে। এই লাইনটা আপনি কতবার স্টোরিটার মধ্যে দেখবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি জাস্ট ইঙ্গিত দিচ্ছি যে কিভাবে চরিত্র হননের চেষ্টা হয়। জমির দাম 49 কোটি টাকা, তবে স্থানীয় বাসিন্দারা বলছেন বর্তমান বাজার মূল্য এই জমির দাম 100 কোটি টাকার বেশি। তাহলে আপনার স্টোরিতে কেন জমির দাম 49 কোটি? আপনি তো 100 কোটি টাকাই হওয়ার কথা, তাই না? কিন্তু আপনি একবার বলছেন যে জমির দাম হলো 49 কোটি টাকা, তবে স্থানীয়দের ধারণা হলো এত। মানে স্থানীয়দের ধারণা দিয়ে আপনি একটা পরিবারকে আপনি কলুষিত করার চেষ্টা করছেন। আসেন এবার গাজীপুর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কায়সার খুসরু গত রোববার প্রথম আলোকে বলেন, দুদক থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জমির তথ্য চেয়েছে। আমরা এর মধ্যে জেলাগুলো সবগুলো ভূমি অফিসারের কর্মকর্তাদের কাছে জমি তথ্য চেয়েছি। তাদের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তাদের নামে কি পরিমাণ জমি আছে। অলরেডি কিন্তু তারা পরিমাণ বলছে 25 বিঘা, এখন আবার ওকে কোট করে বলছে পরে জানা যাবে কতটুকু জমি আছে। তারাই বলতেছে জমি দলিলভুক্ত জমি 25 বিঘা। এবার আছেন বাগানবাড়ি 1, যেটার নাম হলো টিউলিপস টেরিটরি। টিউলিপের নাম কিন্তু নাই ওখানে, টিউলিপস টেরিটরি এটা হলো তার বাবার একটা সম্পদ। সেখানে বাবা তার বড় মেয়ের নামে এই সম্পদটা, সাধারণত কি আমার বাবা ধরেন আমার বাবা তার মায়ের নামের সাথে সম্পৃক্ত রেখে আমাদের বাসাটার নাম রেখেছিল, ঠিক আছে? তো এরকম অনেকেরই দেখবেন, অনেক হাজবেন্ড তার স্ত্রীর নামে লেখে, অনেক বাবা তার ছেলের নামে লেখে, অনেক ছেলে আবার বাবের নামে প্রতিষ্ঠান গড়ে তোলে। এটা কিন্তু বাংলাদেশের কালচারের অংশ। তো সেইখানে কালচারের অংশ হিসেবে দেখেন টিউলিপ কিন্তু বাড়ির মালিক না, দেখাই না কিন্তু টিউলিপ মালিক। বলছে যে টেরিটরি 2, টিউলিপস টেরিটরি 2 তে দেখা গেছে যে ওনারা গেছেন,
সরজমিনে গেছেন, সেখানে একটা ডুপ্লেক্স বাড়ি আছে, ভাঙচুরের চিহ্ন আছে, ডুপ্লেক্স বাড়ির একাংশ পোড়াও আছে। হ্যাঁ, সবকিছু ঠিক আছে। বাগান বাড়ির পাশে দাঁড়িয়েছিলেন রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি। তিনি বলেন প্রথম হলো 5 আগস্ট সরকার পতন পরে একদল লোক ভাঙচুর করছে, বাড়ির মালিক নিরাপদে কাউকে দেখা যায়নি। আচ্ছা, যাই হোক, ভাঙচুরের ঘটনা। প্রতি বছর গাজীপুর পৌর ভূমি অফিস খোঁজ নিয়ে টিউলিপস টেরিটরির জমির পরিমাণ দেখা গেছে 267 বিঘা, 8 বিঘা। ঠিক আছে, এটা হলো কার? এটা হলো টিউলিপের বাবা শফিক সিদ্দিকের জমি। মানে আপনি 25 বিঘার মধ্যে 8 বিঘা, 8.5 বিঘা এই হলো শফিক সিদ্দিকের, যেটা টিউলিপস টেরিটরির নাম। টিউলিপ এখনো মালিক হন নাই, ওটা বাবার, ওর শফিক সিদ্দিকের নামে। আচ্ছা, যাই হোক, টিউলিপস টেরিটরির সীমার ভেতরে এখনো নাম জারি না হওয়া শফিক আহমেদ সিদ্দিকের মালিকানাধীন জমি আছে কিনা তা সম্ভব হয়নি। এরাই কিন্তু বলছে একটা শফিক আহমেদ সিদ্দিক, কিন্তু নাম জারি হওয়া না হয়, এটা নাম জারি হয় নাই, সো এটা শফিক আহমেদের কেনা এখনো কনফার্ম করে, কিন্তু এরাই কিন্তু এটা নাম, এটা শফিক আহমেদের বলে চালু করে দিচ্ছে। আচ্ছা, যাই হোক, এবার বাগান বাড়ি 2 আসেন। ওটা কিন্তু শফিক আহমেদের, এটা কিন্তু শেখ হাসিনার সাথে কোনো সম্পর্ক, শফিক আহমেদ শেখ হাসিনার ফ্যামিলি হয়েছে তার বোনের হাজবেন্ডের সূত্রে ফ্যামিলি। ওকে, এবার আসেন তেলির চালাতে একটা গাজীপুর শহর 4 কিলোমিটার মৌচাকের তেলির চালা এলাকায় একটা স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের পাশে এলাকাটির শিল্পীগণে 1970 সালে স্থানীয় ভূমি কার্যালয় জানিয়েছে, 1970 সালের দিকে স্থানীয় এক ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই জমি লিখে দিয়েছিলেন। ঠিক আছে, এটা বঙ্গবন্ধুর লিখে দিয়েছিলেন। উত্তরাধিকার সূত্রে জমির মালিক হয়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা। পরে শেখ হাসিনা ও শেখ রেহানা জমির কিছু অংশ সন্তানদের লিখে দেন। সেই সূত্রে মালিক হন সজীব ওয়াজেদ, সাইমা ওয়াজেদ, রাজওয়ান সিদ্দিকী, আজমিনা সিদ্দিকী। এখানে টিউলিপ মালিক না, কিন্তু নথিপত্রের জমির পরিমাণ 257 বা 9 বিঘা। 8 আর 9 কত হলো? 17 বিঘা। এটা মালিককে, এটা শেখ মুজিবুর রহমান মালিক ছিলেন। ঠিক আছে, এটার মধ্যেও কিন্তু আপনার কোনো এখন পর্যন্ত কিছু বাইর করতে পারে না। শেখ মুজিবুর রহমানকে আনতে হবে যে উনি দুর্নীতি করে নিয়েছে, কিন্তু রেজিস্ট্রি অফিসে আছে, এটা ওনাকে দেয়া হয়েছে, একজন দিয়েছে। এখানে দেখেন আবার লিখতেছে, তবে এক্ষেত্রেও স্থানীয়দের ভাষ্য, বাস্তবে জমির পরিমাণ অনেক বেশি হবে। তার মানে শেখ মুজিবুর রহমানও জমি দখল করছিল। ক্যারেক্টার অ্যাসাসিনেশন কোন জায়গায় নিয়ে পৌঁছেছে প্রথম হলো। তারপরে এবং আবার বলছে যে শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচনের সময় যে হলফনামা দিয়েছেন তাতে লেখা আছে তিনি জমা দিয়েছেন হলফনামা, তার 15 বিঘা জমি আছে, সেটার মধ্যে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, গাজীপুর ও রংপুরে আছে। ঠিক আছে, এখন এই জমিটা কিন্তু তার হলফনামায় যুক্ত, সেটা আবার স্বীকার করতেছে। কিন্তু আবার বলছে এর মধ্যে বেশি জমি আছে, আবার বলতেছে শেখ মুজিবুর রহমানের লেখেছে এটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। এখন তেলের চালায় গিয়ে ওনারা অনেক কিছু দেখেছেন, যা হোক, এটা নিরাপত্তা বলয় অনেক, শেখ হাসিনা ছিলেন প্রধানমন্ত্রী, নিশ্চিত নিরাপত্তা বলয় থাকবে সেটা, কিন্তু এখানেও কিন্তু জমির পরিমাণ বেশি আছে বলে স্থানীয়দের মতামত পাওয়া গেছে। এবার আসেন বাগান বাড়ির 3 নম্বর। এই বাগান বাড়ির নাম হলো ডাক্তার বাড়ি নামে পরিচিত। এটা হইল, এখানেও খুব শান বাঁধানো, কিন্তু যেসব ছবি আছে তাতে ভাঙচুরের ছবি দেখা যায়। হ্যাঁ, এখানে 178 শতক বা 5.4 বিঘা জমি। ঠিক আছে, খোঁজ নিয়ে জানা যায় স্থানীয় বাসিন্দা অনিল কুমার ও অক্ষয় কুমার বিশ্বাসের পরিবারের সদস্যদের কাছ থেকে জমিটি কেনা হয় তারিক আহমেদ সিদ্দিকীর নামে। দেখেন, শফিক আহমেদ সিদ্দিকীর ভাই তারিক আহমেদ, এখানে শেখ হাসিনার আত্মীয়তা করতে আসলো। তারপর যাই হোক, শেখ হাসিনাকে অবদমন করার জন্য যা বলা বলছে যে তারিক আহমেদের জমি কিনছেন। এখানেও বলতেছেন জমির সীমানার ভিতরে অতিরিক্ত জমি আছে বলে স্থানীয়রা মনে করতেছে, এখানেও আছে। আচ্ছা, বাগান বাড়ি 4, এবার আসেন সে বাগান বাড়ি 4। বাগান বাড়ি 4-এর মালিকানা কার? মালিকানা নাম দেখাশোনা করে হৃদয় নামে এক ব্যক্তি। এটা হলো শফিক সিদ্দিকীর নাম লেখা আছে ওই বাড়িটার মধ্যে, সাইনবোর্ডে লেখা আছে, কিন্তু ভূমি অফিসে খোঁজ নিয়ে জানা যায় যে এটা তারিক সিদ্দিকী, এই ব্যক্তি তারিক সিদ্দিকীর ভাই, এবং তার 2.36 বিঘা। এই যে টোটাল মিলে যে জমিটা 25 বিঘার কথা হলো। এখন দেখেন এই জমির মালিক শফিক সিদ্দিকী, তারেক সিদ্দিকী, আর হলো শেখ হাসিনার নামে যেটা, সেটা হলো শেখ মুজিবুর রহমানের নামে। কিন্তু ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার সময় কি লেখা হয়েছে? হাসিনা রেহানাদের 4 বাগান বাড়ি আছে, ডুপ্লেক্স ভবন আছে, শান বাঁধানো ঘাট আছে, পুকুর আছে, সব আছে। বাগান বাড়ি বাংলাদেশের তো অনেকেরই আছে, খুব জৌলুসের। এই বাগান বাড়ির ছবিগুলা দেখবেন,
এই ঘর দুয়ার গুলো খুব সাধারণ সাদামাটা, কিন্তু ওই জৌলুসের বাড়িটা কোনো ছবি কিন্তু এখানে নাই কিন্তু এখানে। এখন আপনি আমি আমি বলতেছি জৌলুস থাকুক বা না থাকুক, আপনি জমিগুলোর মালিককে আপনি কথায় কথায় বলছেন এর ভিতরে জমি আছে অনেক, এই কথা বলতেছেন বা স্থানীয়দের ভাষ্যমত, আবার জমির দাম বাড়ায় বলতেছেন, একবার নিজেই পত্রিকায় বলতেছেন 49 এত টাকা, আবার বলতেছেন স্থানীয়দের মতে এত। স্থানীয়রা তো কোনো মত দিতে পারেন, এটা একটা দাম আছে, তাই আপনার সেই দামটাই লেখেন। আচ্ছা যাই হোক, কিন্তু এই পুরা প্রসেসটা যেটা ছাপা হয়েছে, হেডলাইনের পরে যেটা ছাপা হয়েছে, সেখানের মধ্যে আপনি কি কোনো অনিয়ম দেখতে পেয়েছেন? পান নাই, কিন্তু হেডলাইনে সেই ক্যারেক্টার। এই রিপোর্টটা মনে করেন, রিপোর্টের যে এথিক্স, যাদের নাম বলা হচ্ছে, যাদের মালিকানা বলা হচ্ছে, তাদের কারো বক্তব্য নেই এখানে। কারোর এই রিপোর্ট কিন্তু একদিন মামলার উপাদান হবে, কিন্তু এটা কিন্তু একদিন মামলার উপাদান হবে। এটা হলো মানে শেখ হাসিনা পরিবারের চরিত্র। দেখেন টিউলিপের এত চরিত্র হনন করা হলো, টিউলিপ এই জমির খেয়াল করে দেখছেন টিউলিপকে কিন্তু তারা, টিউলিপ কতটা সচেতন ছিল, যেহেতু ব্রিটেনের রাজনীতি করে, সে কিন্তু এখানে জমির মালিক হয় নাই, তার বাবা তার নামে একটা ইয়ে করছে, কিন্তু সেই জমি সেই বাগান বাড়িটা কিন্তু টিউলিপের না, টিউলিপস টেরিটরি না, মানে মেয়েকে ভালোবাসে সে তার নাম রাখছে, কিন্তু মেয়ে কিন্তু এখানে মালিক না। খেয়াল করে দেখছেন যে টিউলিপ তার ব্রিটেনে যে রাজনীতি করে, সেই রাজনীতির সাথে কতটা সে এইসব বিষয়ে কতটা সচেতন, যে তার পৈতৃক সম্পত্তি যেখানে তার মালিকানা হওয়ার কথা, এবং এখানে তার মালিকানা আছে, কিন্তু শুধু তার নামে দেওয়া হয়নি, সে তার নামে নেয় নাই। এখন এটা হলো আপনার ক্যারেক্টার অ্যাসাসিনেশন এবং ওই যে মিডিয়া ট্রায়াল, শেখ হাসিনার মিডিয়া ট্রায়াল। আমার ধারণা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মিডিয়া ট্রায়াল অলমোস্ট এখন ওই যে ম্রিয়মান অবস্থায় গেছে। আপনি উন্মুক্ততা দেখেন, এটা হলো সাংবাদিকতার উন্মুক্ততা। এবার আসেন ওই যে উপদেষ্টা পরিষদ থেকে যে উন্মুক্ততা দেখানো হচ্ছে, আপনি কথায় কথা আপনি খেয়াল করে দেখেন যে একজন প্রেস সচিব আছেন, আমি তাকে এখন আর প্রেস সচিব আমার মনে হয় না, আমার মনে হয় উনি আইদার ইয়ে প্রধান উপদেষ্টার রাজনৈতিক উপদেষ্টা হবেন, তা না হলে উনি সমস্তটাই রাজনৈতিক বক্তব্য দেন, উনি কোনো প্রেস সচিবের বক্তব্য দেন না। তো উনি যেসব কথাবার্তা আওয়ামী লীগ নিয়ে বলেন, যেসব কথাবার্তা শেখ হাসিনাকে নিয়ে নেন, পার্সোনাল লেভেলে নিয়ে লেখেন, যেভাবে পার্সোনালি ভিন্ডিকেট করা, যেভাবে পার্সোনালি শেখ হাসিনা একটা নাম দিয়েছেন, এখন সে নাম দেওয়ার কারণে ওনারও একটা নাম হয়ে গেছে। হ্যাঁ, তো শেখ হাসিনার যে নামটা, এটা কতদিন থাকবে সেটা আমি জানি না, থাকতেও পারে, কিন্তু তার নামটা তার কিন্তু একেবারে লেগে গেছে তার শরীরের সাথে, কপালের মধ্যে লেগে গেছে, এবং এইটাই তাকে ডাকবে অনেক 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 দিন ধরে। হ্যাঁ, যদিও শোনা যাচ্ছে উনি একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হতে যাচ্ছেন, সেই সময় উনি মন্ত্রী হতে পারেন, তখন হয়তো যদি প্রচারণার মাধ্যমে উনি ওনার নামটা কাটাতে পারেন, কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স এবং অন্যান্য জায়গাতে ওনাকে যে নামে ডাকা হয়, উনি ওটা দেখলে বুঝতে পারবেন যে উনি কিন্তু নিজের তিলকে নিজেই কিন্তু এই যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে মিডিয়া ট্রায়াল করতে গিয়ে নিজেই নিজের ট্রায়াল। কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে পারেন? আর এটা তো এখন অনেকটাই প্রকাশিত যে উনি ছাত্রদের সংগঠনের সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত, এবং এটার সাথে সবকিছু কাজের সাথে ডক্টর ইউনূসের যে অ্যালাইনমেন্ট, মানে ডক্টর ইউনূসের যে অ্যামালগামেশন, পুরোটা হলো উনি কাজ করতেছেন। এটা শুধু মাহফুজ আলমকে বলা হয়, কিন্তু মাহফুজ আলম এটা উনি হলেন এটার মূল যে ছাত্রদেরকে সরকার থেকে যে সহায়তা করাটা এবং সরকারের সমস্ত সমর্থন, সমস্ত সহায়তা করার কাজটা উনি করছেন, এটা অনেকে বলে। অনেকে বলছে মানে কি এটা ওনার ঘনিষ্ঠ বন্ধুরাই বা যারা ওনার ঘনিষ্ঠ। দেখেন মিডিয়া ট্রায়ালের কিরকম আপনি নমুনা, শুধু আওয়ামী লীগ এবং আপনি এটা বলেন না, বললে ভুল হবে। আপনি আজকেও যদি আপনি ওনার প্রেস সচিবের যদি একটা ইয়েতে যান, তার যদি ফেসবুক স্ট্যাটাসে যান, আপনি দেখবেন উনি একটা, আপনার যদি সম্ভব হতো তাইলে খুব ভালো হতো, আমি তাইলে আপনাকে জানাতে পারতাম খুব ভালো করে, আপনি আশ্চর্য হবেন যে উনি একটা দিয়েছেন, উনি কোন অবস্থায় চলে গিয়েছেন যে উনি একটা ইন্টারন্যাশনাল মিডিয়ার বিরুদ্ধে কিন্তু উনি আজকে একটা দিয়েছেন, স্ট্যাটাস দিয়েছেন। উনি সবাইকে মিডিয়া ট্রায়ালের ভিতরে আনছেন, এই মিডিয়া ট্রায়ালের মধ্যে চলে আসছে এবার কে জানেন? আপনি তো আওয়ামী লীগ তো অনেকদিন শাসন করছে, তার মিডিয়া ট্রায়াল হওয়ার কথা, বা শেখ হাসিনা পরিবার অনেকদিন যাবত ক্ষমতায়, তাদের মিডিয়া ট্রায়াল, কিন্তু উনি মিডিয়া ট্রায়ালের অংশ হিসাবে নিয়ে আসছেন হলো কে জানেন? অ্যাসোসিয়েটেড প্রেস, এপি কে মিডিয়া ট্রায়ালে কেন আনছেন জানেন? উনি বলছেন যে ওনারা প্রেস কনফারেন্স করেছেন
ওই যে কি না যে যে অভিযোগটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করেছে যে তাদের অনেক লোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কতজন যেন মারা গেছে, নিহত হয়েছে 23 জন। তারপরে অগাস্টের 21 তারিখ পর্যন্ত ওরা দাবি করেছিল এইটা পুলিশ তদন্ত করে পেয়েছে। তার কথা, পুলিশ হ্যাভ ইনভেস্টিগেটেড ইচ অফ দিস মার্ডার্স অ্যান্ড ফাউন্ড দ্যাট none of them were linked to communal hatred. কোন কিছুর সাথে ধর্মীয় ঘৃণার কোন সম্পর্ক নাই। and in this regard তারা যেসব প্রেস স্টেটস করছে, এপি তখন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের দাবিটাকে এপি যখন প্রচার করেছিল তখন সারা দুনিয়ার বিভিন্ন মিডিয়া এটা প্রকাশ করেছে, অনেক বড় বড় মিডিয়া প্রকাশ করেছে। এজন্য ওনার আক্ষেপ হলো ওনারা এটা নিয়ে এত বড় একটা প্রেস কনফারেন্স করলেন, এপি কেও ডাকলেন, সবাই আসছে, কিন্তু এপি এই নিউজটা করে নাই। খেয়াল করতে পারছেন ওনাদের অ্যাঙ্গার, ওনাদের এক্সট্রিমিজমের কোন পর্যায়ে পৌঁছাচ্ছেন। একটা ইন্টারন্যাশনাল, একটা আমেরিকান নিউজ এজেন্সি এপি, উনি একটা ফরাসি এজেন্সিতে কাজ করতেন অ্যাসিড প্রেস, এবং ওদের কাজের মান, কাজ কিভাবে করে এটা উনি খুব ভালো করে জানেন। অ্যাসিড প্রেসের একটা এডিটোরিয়াল পলিসি আছে, এটা নিশ্চয়ই আমাদের শফিক সাহেবের বা প্রেস সচিবের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্য কোনো এডিটোরিয়াল পলিসি না, এটা তাদের নিজস্ব এডিটোরিয়াল, আজকে প্রকাশ করা নেই, কালকে করতে পারে, কিন্তু ওনার তর্স হয় নাই, কিন্তু উনি ইমিডিয়েট অ্যাটাক করেছেন সেই অ্যাসিড প্রেসকে। এবং আপনার যদি বলতে পারেন একটা দীর্ঘ স্ট্যাটাস উনি অ্যাসিড প্রেসে ক্ষোভ প্রকাশ করেছেন, এবং অ্যাসিড প্রেস এর কারণে বাংলাদেশের কি ভাবমূর্তি নষ্ট হয়েছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ একটা খারাপ সংগঠন, তাদের কথা এরা প্রচার করে কেন, এবং ওদের প্রচার করার কারণে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কিন্তু অথচ ওনারা এই এত প্রচার, এত বড় একটা প্রেস কনফারেন্স করছেন, এত তথ্য দিলেন, পুলিশ বলছে এগুলো একটাও কমিউনাল হেট্রেডের সাথে সম্পৃক্ত না, এই কথাটা কেন প্রচার হচ্ছে না? এটা এখন মনে হচ্ছে অ্যাসিড প্রেসের যে এডিটোরিয়াল পলিসি সেটা আমাদের প্রেস সচিবের মাধ্যমে যাবে। তো উনি শুধু মিডিয়া ট্রায়াল তো শেখ হাসিনা বা আওয়ামী লীগ সবাইকে করতেছেন, কিন্তু উনি একটা বিদেশি আপনি জানেন দেশীয় পত্রিকাগুলো, দেশীয় সংবাদ সংস্থাগুলো, দেশীয় টেলিভিশনগুলো তার অত্যাচারে জর্জরিত। এই কয়েকদিন আগে, 2-3 দিন আগে কালের কণ্ঠে একজনের চাকরি গেছে হলো, একজনের চাকরি খাওয়া হয়েছে হলো এই সরকারের একটা ওই যে কি যেন ভেতরের একটা ইনফরমেশন, যেটা কেন এটা কালের কণ্ঠের মতো জায়গাতে প্রচার হবে। হাসনাত আব্দুল্লাহ এটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন, তারপরে শফিক সাহেব এটা করে এই ছেলেটার চাকরি খাওয়া হয়েছে, কালের কণ্ঠে একটা ছেলে চাকরি খাওয়া হয়েছে শুধু তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে অবস্থান গেছে। তাদের এই যে এদের তারা বলছেন, তাদের কথা দেখেন, মজার একটা ঘটনা বলেছে, এপি করে নাই কিন্তু কারা করেছে দেখেন, ওনার একটা মজার, এপি অলসো ডিড ইট when the council came, we said almost all of these people were killed due to reasons other than communal hatred, মানে সাম্প্রদায়িক হেট্রেড ছাড়া এরা মারা গেছে। দি নেত্র নিউজ ডিবাঙ্কড ইট, মানে নেত্র নিউজ এই তাদের ওই দাবিটা ওটা বাতিল করেছে, মানে খারিজ করছে। ইভেন বেঙ্গালি ডেইলি সমকাল ডিবাঙ্কড ইট, মানে সমকাল তাদের কথা শুনেছে, এটা কিন্তু খুব গর্ব করে বলছে, কিন্তু এরা বুঝতে পারছেন না যে উনি কিন্তু একটা পত্রিকার উপরে যে গলা টিপে ধরছেন এটা কিন্তু উনি নিজেই বলছেন, ঠিক আছে? ইচ হ্যাভিং সিমিলার কনক্লুশনস, মানে এটা ধর্মীয় কারণে বা সংখ্যালঘু হওয়ার কারণে তাদের প্রতি নির্যাতন করা, তাদের মারা হয় না, তাদের আহত করা হয় নাই, তাদের বাড়িঘর জ্বালানো হয় নাই, যে পুলিশ যে ফাইন্ডিংসটা পেয়েছে এটাই সঠিক, এবং সমকাল এটা ছেপেছে, নেত্রী নিউজ এটা দিয়েছে, এবং অনেক আদার দিয়েছে, অনেক ইনভেস্টিগেটিভ এজেন্সি দিয়েছে। তার মানে কি এপি শোনে নাই, তার এডিটোরিয়াল পলিসি দেয়া, অন্যরা শুনেছে, মানে আপনি মাস্তানি করেছেন, সবাইকে শুনিয়েছেন। এটা তো আপনার এই জিনিস দিয়ে একদিন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কি করে সমকালের এডিটোরিয়াল পলিসি আপনি নিয়ন্ত্রণ করেন, জিজ্ঞেস করা হবে না? হবে, একদিন হবে। তো এই হচ্ছে আপনার মিডিয়া ট্রায়ালের অবস্থা। এখন এই মিডিয়া ট্রায়াল কদিন আপনি দেখেন, কথা বললেন আপনি যে টেলিভিশনগুলো অতিষ্ঠ, যেমন যে টেলিভিশনে চাকরি খাওয়া হয় নাই, একটা দুইটা চ্যানেলে চাকরি খাইতে পারে নাই এখন পর্যন্ত, কিন্তু সেখানে কিন্তু আনাগোনা চলছে।
আনাগোনা এখন পর্যন্ত চলছে একটা দুইটাতে, বাকি সবগুলোতে তারা চাকরি খাওয়াতে শুরু করে সবকিছু করেছে। হাসনাত আব্দুল্লাহ নামে এক ব্যক্তি আছে, একজন ছাত্র নেতা আছে, সে তো ঠিক জাস্ট মাস্তানের মতো সময় টিভিতে গেছে, ৭১-এ গেছে, সে বিভিন্ন জায়গায় সে নিজে উপস্থিত হয়, আর যেখানে নিজে উপস্থিত হতে পারে না তার লোকজন পাঠায়, এই পাঠিয়ে এগুলি করে। সে কয়েকদিন একটা কথা বললো, অস্ত্র কিনে দিয়ে আমলাগুলাকে মেরে ফেলা, এই কথা বলছে। তো দেখেন, এই হলো, আপনি যদি এখন আওয়ামী লীগের মিলিটারি কমছে কি কমে নাই, এটাই বোঝা যায় যে এরা মানে জাস্ট ম্যাড হয়ে গেছে, এবং এই ম্যাড হওয়ার কারণেই। আপনার কি মনে হয় সাইফুল ভাই, এই প্রেস সচিবের এই যে ডাস্টবিন ইস্যু তাকে কোণঠাসা করেছে, গভর্নমেন্টকে কোণঠাসা করেছে ডাস্টবিন ইস্যু? এটা আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ইস্যুটা পুরো সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে ইন্টারন্যাশনালি। কারণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু জাতিসংঘের, ঠিক আছে, এবং এই বইমেলাটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সাথে সম্পৃক্ত, কারণ এই ভাষা আন্দোলনের সাথে আমাদের এই বইমেলার একটা সম্পর্ক আছে ওই জায়গায়। এটা তো এটা কি মানে ইন্টারন্যাশনালি এটা যায় নাই যে একটা একটা প্রতিষ্ঠান এই কাজ করেছে। আপনি শফিক সাহেবের দোষ দেখেন কেন? আমি তো শুনেছি আরো অনেক ডিপ। এটা কিন্তু শুধু শফিক সাহেবের একার কাজ না, কিন্তু এটা মুস্তাফা সরোয়ার ফারুকী করেছে। শফিক সাহেবের বুদ্ধি, মুস্তাফা সাহেব ফারুকীর এবং প্রত্যক্ষ এবং বাংলা একাডেমির প্রশাসনের প্রত্যক্ষ মদদে এটা হয়েছে। বাংলা একাডেমির ডিজি নাকি এইটা খুবই প্রশংসা করে বলেছেন, এইরকম কাজ সরোয়ার উদ্যানে করা গেল আরো ভালো হতো। আরেকজন কর্মকর্তা তিনি বলেছেন যে স্টিলের কড়াই ভালো হয়েছে, সেটা টিকবে অনেকদিন এবং এটাতে লাথি মারা যাবে। একজন কর্মকর্তা এই কথা বলেছেন। তো দেখেন, এটা তো এখন এই যে হেট্রেড, একটা যে ওনারা যে ঘৃণা প্রকাশ করতেছেন, এই ঘৃণা প্রকাশের মাধ্যমে কি হচ্ছে বাড়ি ভাই, আপনি একটু যদি খেয়াল করেন, আপনি টিপিক্যালি কি, আপনি যদি কাউকে মারেন এবং মারতে মারতে যদি দেয়াল পর্যন্ত ঠেকায় ফেলেন, সে কি করবে? সে পাল্টা আপনাকে মারার চেষ্টা তো করবে। আওয়ামী লীগ যেভাবে রাস্তায় এখন আসতেছে, এটা হলো আপনি তাদের আত্মসম্মানে আঘাত করেছেন, তাদের ব্যক্তিগত সম্মানে আঘাত করেছেন। তাদের নেত্রী, যাকে তারা যেসব কর্মীরা মাতৃতুল্য মনে করে, যারা তাকে তার বোন মনে করে, আপনি কাদের সিদ্দিকী, যে কোনো ভাবে হোক, সে মনে করে তার রাজনৈতিক পিতা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার জন্য সে সব দুনিয়া দিতে পারে। সে বলছে তার বোনের জন্য সে ক্ষমা, সে তো যে আগস্ট আন্দোলনের সময় তার বোনের জন্য সে ক্ষমাও চাইছে, বোনের জন্য ক্ষমা চাইছে। তো আপনি মনে করেন যে এই ধরনের যারা আছে, এবং ধরেন আওয়ামী লীগের যেই অংশটা ধরেন যে সুবিধাবাদী ছিল না, যে অংশটা চাঁদাবাজি করে নাই, যে অংশটা মানুষের সাথে মিশে রাজনীতি করেছে, তাদের তো একটাই মাত্র সম্পদ, সেটা হলো কে? সেটা হলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। ছাত্রলীগের সম্পত্তি, ছাত্রলীগ শব্দটা, ছাত্রলীগের নামটা এবং আওয়ামী লীগ, এই কি বলে শেখ হাসিনা, মানে বর্তমান সম্পদ। এমনিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের অনেক কিছু, কিন্তু তাদের সম্পদটা কি? স্ট্রেট ফরওয়ার্ড আপনি যদি আসেন বাংলাদেশের রাজনৈতিক কালচারে, বিএনপির যেমন খালেদা জিয়া জীবিত সম্পদ, তেমনি শেখ হাসিনাদের মানে এদের মনের সম্পদ। এরা তাদের মনের মধ্যে, কেউ তাকে মা মনে করে, কেউ তাকে বোন মনে করে, কেউ তাকে মানে তাদের অন্তরাত্মার একটা অংশ মনে করে। তো সেই লোকগুলিকে আপনি যখন অসম্মান করেছেন, তারা, আমি এমন এমন স্ট্যাটাস দেখেছি, বিশ্বাস করেন, আমি খুব দুঃখিত যে শফিক সাহেবের তার মেয়ের সাথে যে আচরণটা করা হয়েছে, এই জন্য আমার খুব লজ্জা লেগেছে। এবং মানুষ হিসাবে আমারও সন্তান আছে, আমারও সন্তানের সাথে যদি এটা হয়, আমি অবশ্যই তার সন্তানের সাথে যখন হয়েছে তখন ওনার কি কষ্ট হয়েছে এটা আমি বুঝি। বাট হি ট্রিগার্ড ইট, উনি এটা শুরু করেছেন। উনি কেন চিন্তা করতে পারলেন না? শেখ হাসিনার বয়স 77, তার এখন যারা ছাত্রলীগ করে বা আওয়ামী লীগের নতুন যারা আছে, এগুলো তার সন্তানের মতো। 15 ইয়ার্স এটাকে জায়েজ করে স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। উনি কেন করেছেন, কেন করবেন, এটা স্ট্যাটাস দিয়েছেন। সেটা উনি দিতেই পারেন, কিন্তু আমি বারবার বলি, ওনার পরিবারের সাথে যেটা হয়েছে, হ্যাঁ, সেটা অত্যন্ত দুঃখজনক, নো ডাউট অফ ইট। আমার মনে হয়, আমার যেরকম দুঃখ লাগে যে ওনার পরিবারের সাথে যেটা হয়েছে খারাপ, আমার ধারণা শেখ হাসিনার সাথে যেটা হয়েছে এটাও ওনার পরিবারের নিশ্চয়ই
ওনার মেয়েটাও এটা ভাবে যে আমার বাবা এটা ঠিক করেনি, তা না হলে উনি ওটা উইথড্র করতেন না। উনি মানে ওইটা করে যে উনি ওটার পক্ষে ছাপে গেছেন, কিন্তু উনি তো ওই স্ট্যাটাসটা উইথড্র করেছেন। কার কারণে উইথড্র করেছে আমি জানি, আপনি এবং আমরা সন্তানের পিতামাতা, আমরা জানি আসলে সন্তানটা আমাদের কাছে কি, ঠিক আছে? তো সন্তানের জন্য উনি এটা উইথড্র করেছেন, তাহলে উনি তো এটা ফিল করেন যে মায়ের জন্য সন্তান কি করতে পারে। আপনি বাবা হিসেবে আপনি সন্তানের জন্য যা করছেন, শেখ হাসিনার জন্য তার সন্তানরা এবং তার ভাইরা, তার বোনরা কি করতে পারে, এটা কিন্তু এখন পর্যন্ত শফিক সাহেব বা তার মদতদাতারা যারা এই উগ্রপন্থাকে পন্থা হিসাবে মনে করছেন, তারা টেরও পাচ্ছেন না যে এটার রিয়াকশনটা কি হবে। এটা কিন্তু ডেসপারেট, মানুষ যখন কোণঠাসা হয়ে পড়ে, মানুষ যখন আত্মসম্মানের উপর আঘাত পড়ে, তখন কিন্তু সে ডেসপারেট হয়। এবং শফিক সাহেবরা বা তাদের অনুসারী লোকেরা কিন্তু আওয়ামী লীগকে সে পর্যায়ে, যে আওয়ামী লীগ আগামী 1 বছরের মধ্যে বের হওয়ার কথা না, কথা কি, এরা কেন বের হয়েছে? এরা দেখছে যে আমাদের আর অস্তিত্ব নাই, আমার মাকে অসম্মান করছে, আমার বোনরে অসম্মান করছে, আমার আর কি আসা যায়, আমিও বের আমার 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 মাকে যদি এরকম অসম্মান করতে তাহলে আমার 2টা মারলো না হয়, ঠিক আছে? দেখেন আমি যতগুলো যে কয়টা অ্যারেস্ট হয়েছে সেই অ্যারেস্ট গুলোর চেহারা দেখেন। এই সময়ে এত গ্রেপ্তারের ঝুঁকি, শফিক সাহেব প্রেস কনফারেন্স করে বলেছেন লিফলেট যে বিলি করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে। এই ধরনের ঝুঁকির মধ্যে যে ছেলে মেয়েগুলো বেরিয়েছে, তাদের বয়স দেখবেন একে নিউ কিছু, তাদের কোথাও কোনো অংশগ্রহণ ছিল না, কোনো ধরনের অপরাধ ছিল না, এটা ফ্রেশ ছেলে মেয়ে। এবং এতো আপনি জাহাঙ্গীরনগরের মতো ইউনিভার্সিটি মিছিল হয়েছে, চিটাঙ্গে তো হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, এবং সারা দেশে লিফলেটে, গ্রামে গঞ্জে লিফলেট যে বিলি করা এত আলোড়ন তৈরি করতে পারে, এটা কিন্তু বোঝা যাচ্ছিল না। কিন্তু শফিক সাহেবের এই ঘটনাটা মনে তাদের উস্কে দিয়েছে, এটা উস্কে দিয়েছে একেবারে। আপনি এটা রাইটলি ধরছেন। আমার মতে সেই এই আওয়ামী লীগের যে যারা, যে নিউ জেনারেশনের যারা, এগুলা কিন্তু দেখাই যায়। আপনি নিশ্চয়ই আপনি বলছেন যে এরা সুবিধাবাদী বা সুবিধাভোগী অংশ না, সে সুবিধাবংশী অংশ কিন্তু রাখে। এরা একেবারে নতুন, ফার্স্ট টায়ার, জীবনের প্রথম শেখ হাসিনাকে ভালোবাসে, জীবনের প্রথম বঙ্গবন্ধুকে ভালোবাসে, জীবনের প্রথম ছাত্রলীগ করে, জীবনের প্রথম আওয়ামী লীগ করতেছে, এরকম অংশটাই কিন্তু মাঠে আসছে। অন্যরা কিন্তু আসে নাই, অন্যরা কিন্তু এখনো কিন্তু আওয়ামী লীগের ওই যে পলাতক অংশ কিন্তু নাই। হ্যাঁ, তারা কিন্তু এরা না, এরা এতটাই সাহসী, এরা কিন্তু যখন অ্যারেস্ট হচ্ছে তখন হাসে। মানে তারা কিন্তু এখন পর্যন্ত অ্যারেস্টটা তারা আতঙ্ক হিসাবে নেয় নাই, তারা নিচে হলো হ্যাঁ আমার নেত্রীকে অসম্মান করছে, আমার অ্যারেস্ট করলে কি আসা যায় জায়গা, এটা তারা অ্যাডভেঞ্চার হিসেবে নিছে। আমরা যখন সাংবাদিকতে আসি, আওয়ামী লীগ বিরুদ্ধ দলে, তখন আওয়ামী লীগ সরকারি দলে না, এবং আওয়ামী লীগ বিরুদ্ধ দলে যে কি দল, এটা আমরা তো পদে পদে আমরা দেখেছি। সেই দলটা অনেকদিন ক্ষমতা থেকে ক্ষয়িষ্ণু অবস্থায় ছিল, সেই দলটা আবার বিরুদ্ধ দলে গিয়ে আপনি ক্ষয়িষ্ণু বলেন, আমি ক্ষয়িষ্ণু বলবো না, আমি বরং বলি যে এদের চামড়ার নিচে যে চর্বি জমে গিয়েছিল, যে কারণে এরা নড়াচড়া করতে পারতো না, এরা সুবিধাভোগী অংশ। এবং সিরিয়াসলি ভাই আমি আপনার বলি, একটা অংশ আওয়ামী লীগের তো আসলে মানুষের থেকে আলাদা হয়ে গেছিল, বিচ্ছিন্ন ছিল। সেই বিচ্ছিন্ন অংশের চেহারা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। আপনি খেয়াল করেছেন যে আওয়ামী লীগ থেকে যারা এই যে পালায়ে গেছে বা যারা বিচ্ছিন্ন হয়েছিল, তাদের পরিণতিটা আপনি দেশের ভিতরে এখনো দেখতে পাচ্ছেন না, দেশের ভিতরে আপনি দেখবেন, কিন্তু দেশের বাইরে কিন্তু দেখা যায়। দেখছেন আপনি জানি আপনি সব খেয়াল রাখেন, আপনি লন্ডনে, তারপরে প্যারিসে, তারপরে স্পেনে, ইটালিতে, সব জায়গায় কিন্তু এই লিফলেট বিলির চেষ্টা হয়েছে, ঠিক আছে? লন্ডনে সফলভাবে করেছে ধরেন একটা অংশ, তারপরে মোটামুটি তারা বিতরণ করতে পারছে। কিন্তু আওয়ামী লীগের যে পলাতক অংশটা খেয়াল করে দেখেন, আপনি প্রত্যেকটার দিকে তাকায় দেখেন, একটাও কিন্তু ফটোশুট করা ছাড়া কিছু করতে পারেনি। তারা কিন্তু মানুষের কাছে, এবং একজন নেতাকে একদম দেখাই, 2জন নেতাকে দেখা গেছে, একদম প্রকাশ্যে দেখা গেছে যে তাদের কাছে মানুষ লিফলেট নিচ্ছে না, একই আওয়ামী লীগের লোক কিন্তু, অথচ আরেকজন যখন দিয়েছে সে কিন্তু নিচ্ছে। আপনি বুঝতে পারছেন জিনিসটা, যে সুবিধাভোগী অংশ কিন্তু মানুষ রিজেক্ট করতেছে। এটা আপনি কি দেখেছেন এই ভিজুয়াল গুলা? আপনি দেশে উল্টো চিত্র, দেশে যারা কাজ করে লিফলেট দিয়ে
নেতৃত্ব ছাড়া নেতৃত্ব একেবারে কোথাও উনি নেতা নেই, কিন্তু না, কিন্তু তরুণ ছেলে মেয়েরা এই কাজগুলো করছে না, কিন্তু আপনি বিদেশেও কিন্তু আপনি দেখেন, বিদেশেও কিন্তু কাদের কাছ থেকে নিচ্ছে, তারা কিন্তু নেতা না, নেতাদের কাছ থেকে নিতে চায় নাই, কিন্তু নেতারা কিন্তু ফটোশুট করছে অমুক অমুক। এবং মানে এমনও আমি ইংল্যান্ডে, লন্ডনে এবং প্যারিসে শুনছি যে তারা বলছেন ওনারা গুহার ভিতর থেকে বেরোচ্ছে, আমরা ওনাদের সাথে না, কি করবো, আমাদের সাথে চলে আসে বলে। আপনি একদম ভিজুয়াল প্রুফ আছে যে নেতার কাছ থেকে, মন্ত্রী ছিলেন, সাবেক মন্ত্রী ছিলেন, নেতা, বড় বড় অনেক বড় পদের আওয়ামী লীগের, তার কাছ থেকে নেই নেই, সে 5টা মিনিট ধরে ট্রাই করছে একটা লোককে, নেই নেই। অথচ আরেকজন যে কিনা পরিচিত মুখ না, তার কাছ থেকে কিন্তু লিফলেটটা ঠিকই নিয়েছে। তারপর একজন তো শুধুমাত্র একটা ফটোশুট করছে, কারণ কোন দোকানে সে ঢুকে কেউ তার দিকে তাকায় দেখে। প্যারিসে সেম ঘটনা করছে, আমি ইটালি থেকে শুনেছি, স্পেন থেকেও শুনেছি সেম ঘটনা, যে কর্মীদের কাছ থেকে বা লোকাল নেতাদের কাছ থেকে কিন্তু ওই ওই ইয়েরা ওই সাধারণ বাঙালিরা কিন্তু লিফলেট নিয়েছে, কিন্তু কোনো নেতা বেরিয়ে যখন দেওয়ার চেষ্টা করেছে, যারা পালায় গেছে এদের কাছ থেকে নেয়নি। সো আপনি আওয়ামী লীগের কিন্তু একটা বড় শুদ্ধি অভিযান কিন্তু হয়ে গেছে, খেয়াল করে দেখছেন। একটা এই ট্রায়াল, মিডিয়া ট্রায়াল বলেন, যে ট্রায়াল বলেন, যা কিছুর মধ্যে দিয়ে কিন্তু আওয়ামী লীগের একটা বড় শুদ্ধি অভিযান হয়ে গেছে, যে মানুষ যাদেরকে দেখেন, দেশের মানুষ যাদেরকে পছন্দ করে না, বাইরেও কিন্তু দেখেন সাধারণ মানুষ, সাধারণ বাঙালিরা তাদের পছন্দ করে না। এই যে রিজেকশনটা, এই রিজেকশনটা কিন্তু শুদ্ধি অভিযান কমপ্লিট করে ফেলছে। শেখ হাসিনা চাক বা না চাক এই নেতাদের উনি রাখতে পারবেন। শেখ হাসিনা যত ভালো লাগাই থাকুক এদের জন্য, সংগঠনের স্বার্থে উনি এদেরকে রাখতে পারবেন না। এরা তার সংগঠনে এদের কোনো জায়গা নেই। সেখানে একটা হোমওয়ার্ক হয়ে যাচ্ছে কিন্তু শেখ হাসিনা। আমরা 111 এর পরে শেখ হাসিনা যখন আসেন, তো কারাগারে ছিলেন, তখন যখন ক্ষমতায় আসেন তখন মনে হচ্ছিল কারা জীবনে হোমওয়ার্ক গুলো করেছেন, হোমওয়ার্ক গুলো প্রতিফলন আমরা দেখছিলাম। এখন কিন্তু এই নেতাদের শুদ্ধি অভিযান যেটা বলছেন, শুদ্ধি অভিযানের মধ্যে তার মনে কিছু করতে হচ্ছে না, তিনি এটা হোমওয়ার্ক পেয়ে যাচ্ছেন এখান থেকে, মাঠ থেকে সিদ্ধান্ত পাচ্ছেন, কিন্তু মাঠ থেকে জানা দেওয়া হচ্ছে যে ভাই এগুলো চলবে না, এদিকে কাকে রাখা যাবে, কারা রাখা যাবে না, কে গুরুত্বপূর্ণ, কে গুরুত্বপূর্ণ না, মাঠ থেকে সিদ্ধান্ত আসছে, কার প্রভাব আছে, কার প্রভাব নাই, পুরোটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে একদম। আপনি দেখেন এই শুদ্ধি অভিযান যেটা বলতেছে, যেটা দাবি বলে যে, এবং এমনকি কেয়ারটেকার গভর্নমেন্ট থেকেও বলছে যে আওয়ামী লীগে একটা যদি যারা অপরাধ করেছে তাদের যদি, বা তারা যাদেরকে অপরাধী তাদের যদি সরায় দেওয়া না হয়, আওয়ামী লীগ যদি ক্ষমা না চায়, আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার দরকার নাই তো। আওয়ামী লীগ তো শুদ্ধি অভিযান তো এই কেয়ারটেকার গভর্নমেন্টের দাবি অনুসারে করে নাই, পাবলিকের দাবিতে কিন্তু শুদ্ধি অভিযান প্রায় হয়ে যাচ্ছে। এবং এই শুদ্ধি অভিযানটা আগামী কাউন্সিলের সময় দেখেন আপনি, আওয়ামী লীগের এই টোটাল সেন্ট্রাল কমিটিতে কয়জন থাকে, এখনকার যে সেন্ট্রাল কমিটি আছে। আপনি এটা খেয়াল করছেন, আওয়ামী লীগের কর্মসূচি চেঞ্জ হয়ে গেছে। একটা কর্মসূচি চেঞ্জ হয়েছে 18 ফেব্রুয়ারি। 18 ফেব্রুয়ারি একটা অবরোধের কর্মসূচি ছিল, সেটা মশাল মিছিল হয়েছে। সেটা এটা 18 ফেব্রুয়ারি না, 18 হরতাল না, 18 ফেব্রুয়ারি এর আগে সেটা, ওইটা ইজতেমার দিন। আপনি ইজতেমার দিন একটা ওরা সরিয়ে মশালে দিয়ে গেছে। এটা বুদ্ধি, মানে ওরা যে মানে বুদ্ধি ইয়ে করছে, যে অবরোধ করতে হলে তো তাকে অনেক বিশাল কিনা বলে বাহিনী নামাইতে হবে, সেটা তো এখন তাদের পক্ষে সম্ভব না, তারা বুঝতে পেরেছে। এইটা, এই যে দেখেন, এই যে বুদ্ধিটা, এই যে বোধোদয় হওয়া যে আমরা যে কর্মসূচিটা দিচ্ছি, এই কর্মসূচি আমরা করতে পারবো না, এটা থেকে সরে যাও। তো তারা একটা সুযোগ পাইছে, কি সরে যাওয়া, সে ইজতেমার কি যেন আছে বললো, কি নাকি এটা রোজার কিছু একটা আছে, এইটার অজুহাত দেখায় তারা সরে গিয়ে শুধু মশাল যে কোনো গলিতেই করতে পারবে। আর হরতাল বাংলাদেশের পক্ষে, আপনি যে হরতাল কর্মসূচি আছে, আপনি এইটা বাংলাদেশে আওয়ামী লীগই ভোতা করে দিয়েছে, হরতাল আওয়ামী লীগ ভোতা করেছে। এটা বিএনপির মাধ্যমে, বিএনপির কর্মসূচি, বিএনপি হরতাল দেওয়া, অবরোধ দেওয়া, এগুলো কিন্তু আওয়ামী লীগ কি বলে তার 15 বছরের ক্ষমতার সময় এটাকে ভোতা করে দিয়েছে। এই কর্মসূচি আর হয় না, এটা আওয়ামী লীগ নিজেই প্রমাণ করছে তার আমলে। এখন ওনারাই যদি আবার অবরোধ দেন, এটা এই যে দেখেন, এই যে সংশোধন, এটা আপনি এটাই কি বলেন, এটি তো আত্মশুদ্ধি। যে আমরা নিজেরা অবরোধ কর্মসূচি দেখছি যে হয় না, সে অবরোধ কর্মসূচি বিএনপি জীবনের পর জীবন দিয়ে গেছে, বছরের পর বছর দিয়ে গেছে, এমনকি এক কর্মসূচি এখন পর্যন্ত উজ্জ্বল হয় না। খালেদা জিয়া যে অবরোধ দিয়েছিলেন, সে কর্মসূচিতে এখন পর্যন্ত উজ্জ্বল হয়নি, উজ্জ্বল করে নাই।
তো যেটাকে ওনারা কিন্তু যেটাকে ওনারা বোধা করে দিয়েছেন, সেটা যখন ওনারা ডাকে, ওনারা যে সংশোধন হয়েছে, আপনি এটার মধ্যে দেখেন আওয়ামী লীগের যে আমি আওয়ামী লীগের একজন নেতাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো 15 বছরে হরতাল অবরোধের বিরুদ্ধে অনেক কথা বলেছেন, আবার এই ধরনের কর্মসূচি দিলেন, হরতাল দিলেন। ঠিক বিএনপি যেমন বলতো কথাটা যে এর আগে যদি ইউনুস গভর্নমেন্ট পদত্যাগ করে হরতাল করতে হবে না, ঠিক ওই রকমই বক্তব্য এসেছে সেটা। হরতাল দেখা যাবে, হরতালটা আসলে আরেকটা প্র্যাকটিক্যাল হচ্ছে আওয়ামী লীগের যেহেতু বিরোধী দলে হরতাল অসম্ভব ব্যাপার। আমি আপনাকে আজকে বলি, আওয়ামী লীগ বা যে কোনো দল বাংলাদেশে এত বড় সিটি হচ্ছে এখন। আরে ভাই, আগে তো আমি আপনি যখন সাংবাদিকতা করছি তখন এক ফার্ম গেট বন্ধ করে দিলেই তো আপনার পুরা ঢাকার হাট বন্ধ হয়ে যেত, হতো না? আপনি মতিঝিল বন্ধ করে দিলে অফিস পাড়া শেষ। এখন অফিস পাড়া কোথা থেকে কোথায় চলে গেছে, সে গাজীপুর পর্যন্ত। আপনি কোথা থেকে বন্ধ করবেন, তাই না? আপনি এখন ঢাকা সিটি, তো ঢাকা সিটি একা না, গাজীপুর সিটি পর্যন্ত ঢাকা সিটি, মুন্সিগঞ্জ পর্যন্ত ঢাকা সিটি, আপনার ওদিকে মানিকগঞ্জের কাছাকাছি পর্যন্ত ঢাকা সিটি। তা আপনি কেমনে এটা করবে? এটা 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 যারা দিয়েছে দেখবেন যে কোনো না কোনো ফরম্যাটে আবার সংশোধন আসবে। ওই যে আমি বললাম যে ওরা নিজেরা আত্মশুদ্ধিতার মধ্যে দিয়ে যাবে, এটাই হচ্ছে। তবে যে জিনিসটা ঘটিয়ে দিয়েছে এই কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট, সেটা হলো আওয়ামী লীগের পিঠকে দেয়ালে ঠেকে দিয়ে আওয়ামী লীগের মধ্যে একটা কি বলে, তাদের আর উপায় নাই এখন, তাদের আর ঘুরে দাঁড়ানোর পথ করে দিয়েছে। যেহেতু কেয়ারটেকার গভর্নমেন্ট ভালো চলে নাই, জিনিসপত্রের দাম সহ নানা কিছুতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, খুন, আদালতে মানুষ নিরাপদ না, আদালতে মানুষকে আক্রমণ করা হচ্ছে, এই বিষয়গুলা কিন্তু আওয়ামী লীগকে ফিরে আসতে গভর্নমেন্টে কিন্তু সহযোগিতা করেছে। গভর্নমেন্টকে তারা একটা থ্যাঙ্কস দিতে পারে, কি মনে করেন? তবে হ্যাঁ, তা হইতে পারে, কিন্তু এটার আরেকটা দিক আছে বাড়ি হয়ে। আপনি এই দিকটা আপনি জানেন, খেয়াল করেছেন কিনা, যে এই গভর্নমেন্ট ইন্টারনালি এই গভর্নমেন্ট খুবই দুর্বল অবস্থায় আছে। সামহাও এই ইন্টারিম গভর্নমেন্ট ইজ ডিভাইডেড। মানে ছাত্রদের রাজনীতি করা, ছাত্রদের সংগঠন করা, এবং ছাত্রদের সংগঠন করলে এই ইন্টারিম গভর্নমেন্ট থাকবে কি থাকবে না, এটার মধ্যে একটা বড় ডিভিশন হয়ে গেছে। এখানে ডেসপারেট একটা অংশ, যেটা হলো সেই যে ডেসপারেট অংশটাকে প্রতিনিধিত্ব করতেছে মাহফুজ এবং এই শফিকুল আলমরা। সেই ডেসপারেট অংশটাই কিন্তু এই কি বলে আওয়ামী লীগকে এইভাবে কোণঠাসা করার জন্য, আওয়ামী লীগকে শেখ হাসিনাকে মধ্যে, শেখ হাসিনা সম্পর্কে বাজে তথ্য ছড়ানো শুরু করে কি কথা বলেছে। আওয়ামী লীগ শুধু না, আওয়ামী লীগের মতাদর্শে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না। না, এটা কেন করতেছেন জানেন? ওনাদের এখানেও একটা সমস্যা, ওনারা বড় সমস্যায় আছেন, সেটা এই ক্যাবিনেট নিয়ে, যে দুইটা ভাগ, যে রাজনীতি যদি করে তাহলে তো এটা ইলেকশনে যেতে পারবে না, কিন্তু ক্যাবিনেটের একটা অংশ মনে করে তারা ছাত্রদেরকে বাদ দিয়ে তারা নিবে। কিন্তু আসলে তো বিএনপি, তারেক রহমান বা বিএনপি ফখরুল তো এটা টোটাল রিজেক্ট করে দিছে। এখন এই অবস্থায় তারা দৃষ্টি সরানো, কিন্তু এটা একটা কাজ ছিল। এখন ওদের বক্তব্য চলে আসছে কেয়ারটেকার গভর্নমেন্ট, যে ইলেকশনে এই গভর্নমেন্ট নিরপেক্ষ না, এই গভর্নমেন্টের অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না, কাজেই তারা ইলেকশনের আগে কেয়ারটেকার গভর্নমেন্ট চাচ্ছে তারা। আচ্ছা, এখন সেটাকে ডিরেইল করতে হবে। শফিক সাহেব এবং মাহফুজ এবং ছাত্ররা মিলে কিন্তু এটাকে ডিরেইল করার জন্য এই আওয়ামী অভিযানে নামছে। আওয়ামী অভিযানে নামতে গিয়ে দেখা গেছে আওয়ামী লীগ উল্টা দাঁড়ায় যাচ্ছে। ঠিক আছে, ওরা কিন্তু ওদের একটা বড় উদ্দেশ্য হইলো, কিন্তু এই যে এখন যেটা ইন্টারিম গভর্নমেন্ট যে প্রশ্নটা হয়েছে, ছাত্রদের রাজনীতি করানো যে প্রশ্নটা আসছে, বা এই সরকারের অধীনে নির্বাচন করা নিয়ে যে প্রশ্নটা আসছে, এই প্রশ্ন থেকে মানুষের দৃষ্টি সরানোর জন্য, মানুষ যেন আলোচনায় না থাকে, সেটার জন্য আওয়ামী লীগ নিয়ে যেন মানুষ আলোচনায় থাকে, সেটার জন্য কিন্তু এটা সুনির্দিষ্টভাবে আপনি ওদের যদি আমি ফেসবুক স্ট্যাটাস গুলো পড়ছেন, ফেসবুক স্ট্যাটাস গুলো যদি পড়েন, এটাই কিন্তু মিন করে যে তারা মানুষের দৃষ্টিভঙ্গিটা তাদের দিক থেকে আওয়ামী লীগ দিকে সরানোর জন্য এটা করছে, কিন্তু করতে গিয়ে এটা এক্সট্রিম হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। যেমন ছাত্রলীগ নিষিদ্ধ করেছে, কোনো লাভ হয় নাই। ছাত্রলীগ কিন্তু ফিরে এসেছে, ছাত্রলীগ, হ্যাঁ, নিষিদ্ধ ছাত্রলীগ আরো নতুন ভাবে, নতুন ছেলেমেয়ের মাধ্যমে ফিরে এসছে। কাজে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা, এটা তো আরেকটা কথা সামনে আসে, ইলেকশনের আগে প্রধান নির্বাচন কমিশন যেটা বলেছেন, ইলেকশনের আগে আওয়ামী লীগের থাকে কিনা, মানে নিবন্ধন,
নিবন্ধন থাকে কিনা। তো এমনও চিন্তা হতে আসছে আওয়ামী লীগকে ইলেকশনে বাইরে রাখার জন্য নিবন্ধন বাতিল করা হবে। এইটা ওরা এইসব কথাগুলি সবকিছুই হইলো বর্তমান যে পরিস্থিতিটা তাদের সরকার নিয়ে চলতেছে। প্রথমত হইলো মানে সামাজিক অস্থিরতা, একদম টোটাল সামাজিক অস্থিরতা। কি কি কারণে? আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ অবস্থা। আজকে এইটা হচ্ছে, কালকে ওইটা হচ্ছে, পরশুদিন ওটা হচ্ছে, পরশুদিন ওই শিশু মারা যাচ্ছে, পরশুদিন ওই শিশুর হাতে জিরে পাওয়া যাচ্ছে, তো পরশুদিন এই হচ্ছে, মানে ঘটেই চলছে। ডাকাতি, রাহাজানি এগুলা চলতেছে একদিকে। আরেকদিকে চলতেছে হইলো দেখেন মানুষের অসন্তোষ দ্রব্যমূল্য নিয়ে, প্রচন্ড রকম অসন্তুষ্ট মানুষ, বাজারে গেলে মানুষ খেপে যাচ্ছে। এই যে মানুষের এই ক্ষোভটাকে কোনো মতে আওয়ামী লীগ ক্ষোভের দিকে ডাইভার্ট করা যায় কিনা সেই চেষ্টাই কিন্তু এটা মানে এই তত্ত্বাবধায়ক সরকার এই অংশটা করছে। আরেকটা তাদের উদ্দেশ্য ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটাকে কোনোভাবে ডাইভার্ট করে দেওয়া যায় কিনা। দুটো উদ্দেশ্যে তারা কিন্তু আওয়ামী লীগের উপরে এবার হামলা দেয়, কিন্তু সেটা তার জন্য বুমেরাং হয়েছে। সাহেব ভাই, আরেকটা প্রসঙ্গে আমরা একটু যাই। সাম্প্রতিক সময়ে খুব আলোচিত একটা নাম হচ্ছে ইকবাল করিম ভুইয়া, সাবেক সেনাবাহিনী প্রধান। উনি ধরেন আমরা 5ই আগস্টে আগে উনাকে দেখেছি রাও ক্লাবের মিটিং এ, উনার ট্রুমটা দেখেছি, এবং পরে জানা গেল এখন উনার স্ট্যাটাস নানা বক্তব্যে স্পষ্ট উনি কিন্তু এটা সেনা বিদ্রোহ তৈরির পেছনে উনি কাজ করেছেন। এখন শোনা যাচ্ছে ওই বিদ্রোহের পরে উনি প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। প্রধান উপদেষ্টা তাকে না করার কারণে তিনি সেনাবাহিনী প্রধানকে অপসারণের জন্য চেষ্টা করে যাচ্ছেন। এইটা তো একেবারে এখন ওপেন সিক্রেট যে উনি কেয়ারটেকারের চিফ হতে চেয়েছেন। অ্যাকর্ডিং টু ভেরিয়াস রিপোর্ট, জেনারেল ইকবাল করিম ভুইয়া পার্সোনাল অ্যাসপিরেশন after the regime change in Bangladesh was to become the chief of caretaker government. এটা একটা পত্রিকা, একটা হ্যাঁ ইন্টারন্যাশনালি বহু পত্রিকা আছে, শুধু অনলাইন বেশি অনলাইন বেসড পত্রিকার নিউজ কিন্তু এটা। It's alleged that Bhuiya had ambitions to lead the country during the transitional period, overseeing the formation of a new government and guiding the nation towards stability and prosperity. তার এটা খুব আকাঙ্ক্ষা ছিল। আমি কি এটা বাংলা করব না ইংরেজিটা থাকলেও চলবে? একটু বাংলা কয়েক লাইন বলেন একটু। মানে জেনারেল উনি ওনার পার্সোনাল অ্যাসপিরেশন ছিল উনি কেয়ারটেকারের চিফ হবেন, এবং ওনার অ্যাম্বিশন ছিল তিনি দেশটাকে একটা ট্রানজিশনাল পিরিয়ডে কেয়ারটেকার চিফের থেকে একটা ট্রানজিশনাল টাইমে উনি দেশটাকে নেতৃত্ব দিবেন, এবং নতুন সরকার গঠন করা পর্যন্ত উনি দেশটাকে স্থিতিশীলতা এবং সমৃদ্ধির দিকে নিয়ে যাবেন। ওকে, তারপরে হাউএভার তারা বলছে these reports are based on speculation and allegations, and Bhuiya actual intention might have been different. Nevertheless, his desire to play a key role in shaping Bangladesh's future is evident. যা কিছু হোক উনি একটা কি রোল প্লে করতে চাইছে। তারপরে বলতেছে Bhuiya expressed his aspiration to become chief of the caretaker government. He publicly stated his desire to lead the caretaker government, which would oversee the transition of power and guide the country towards stability. এটা আরেকটা। তো এরকম মানে কনস্পিরেসি থিওরিস্ট অনেক কিছু কিন্তু ইয়েতে আছে বাংলাদেশের, এইটা নিয়ে কিন্তু বহুত রিসার্চ হচ্ছে, এবং ইকবাল করিম ভুইয়া সম্পর্কে যা লেখা হচ্ছে উনি বলছেন যে ওনার সম্পর্কে বলতে গিয়ে যে উনি যে ফয়জুর রহমানকে যাকে নিয়ে এত তর্ক, যে ফয়জুর রহমান বাংলাদেশে তারে নিয়ে তাকে ব্যাক করতেছেন, এগুলোও কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু আসছে। হ্যাঁ, যে উনি চাচ্ছেন যে বাংলাদেশের সেনা নেতৃত্ব চেঞ্জ হয়ে যাক, এবং সেনা নেতৃত্ব যেভাবে অন্তর্বর্তী সরকার হচ্ছে, যেভাবে অন্তর্বর্তী সরকার তারা অসন্তুষ্ট। হ্যাঁ, এবং বহু কিছু মানে এমন জিনিস আছে বুঝছেন, এগুলা বললে মনে হবে যে আমি বোধহয় কনস্পিরেসির পার্ট আর কি, আমার নিজের কাছে এরকম মনে হয়, বাট লট অফ থিংস। বাট এইটা এভিডেন্ট তার কথাতে, তার ফেসবুক স্ট্যাটাস অনুযায়ী হি ওয়ান্টেড টু প্লে এ বিগ রোল, এ ভেরি বিগ রোল। হ্যাঁ, উনি প্লে করতে চাচ্ছেন, কিন্তু সেই প্লেটা উনি করতে পারেন না বলে উনি হতাশায় ভুগছেন। আর হতাশায় ভুগে উনি তার সমর্থিত, তার মানে তাকে পছন্দ করে এরকম জেনারেলদের মাধ্যমে তিনি একটা অসন্তোষ তৈরি করে
একটা আবারও একটা ধরেন গভর্নমেন্টের কোনো চেঞ্জের জন্য উনি চেষ্টা করে যাচ্ছেন বলে অভিযোগ আছে। এখন তিনটা ফেজ পাওয়া গেল সাইমুল ভাই, যে কেয়ারটেকার গভর্নমেন্ট না, প্রধান উপদেষ্টা কারা কারা হতে চেয়েছিলেন। একটা ইয়া ছিল আসিফ নজরুল হতে চেয়েছিলেন, এটা অনলাইনে বিদেশ থেকে যারা বলেন তারা কিছুদিন আগে এটা অনলাইনে বলেছেন। এখন একটা নাম পাওয়া গেল সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুঁইয়া, কিন্তু ওয়াকার জেনারেল যিনি সেনাবাহিনী প্রধান তিনি হতে চেয়েছেন এমন কোনো বক্তব্য কিন্তু এখন পাওয়া যায় না, বরঞ্চ তিনি রাজনৈতিক নেতাদের বৈঠকে ডেকে এই প্রসঙ্গ কি ডাইভার্ট করতে পেরেছেন? আমার মনে হয় না এটা এটা কি উনি পেরেছেন, আমার মনে হয় না, বরং ওনার সরি আপনি আপনার প্রশ্নটা বুঝে উঠতে পারেনি। অমুক 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 প্রধান উপদেষ্টা হতে চেয়েছিল, এখন দুজন অন্তত নাম পাওয়া যাচ্ছে। জেনারেল ওয়াকার হতে চায় নাই, কিন্তু এটাও স্পষ্ট। হ্যাঁ, জেনারেল হতে চায় নাই। জেনারেল ওয়াকার কি রাজনৈতিক নেতাদের বৈঠকে ডেকে এদের স্বপ্নকে ভণ্ডুল করেছেন উনি? উনি স্বপ্নটা ভণ্ডুল করেছেন কিনা, বাট উনি যেটা চেয়েছিলেন সেটা দ্রুতই রাজনৈতিক নেতাদেরকে ইনভলভ করে পরিস্থিতি সামাল দেওয়া, এটা উনি চেয়েছেন। এখন সেটা তার কাছে যে ফর্মুলাটা দেওয়া হচ্ছে তখনকার ডিজিএফআই চিফ, মিলিটারি ইন্টেলিজেন্স ইউনিট, এদের মাধ্যমে উনি যে পরামর্শটা হয়, উনি তো একা কোনো সিদ্ধান্ত নেন না, উনি তো এদের কাছ থেকে পরামর্শ নেন, সেই পরামর্শ অনুসারে উনি রাজনৈতিক দলগুলোর নেতাদের ডেকেছেন। এবং আমার ধারণা উনি যেভাবে আসিফ নজরুলের কথা বলেছেন, সে আসিফ নজরুলের সাথে কথা বলেও কিন্তু উনি এই ধারণাটাই পেয়েছেন যে রাজনৈতিক দলগুলোকে ডাকলে আপনারা ওইখানে বসে আমরা ঠিক হোক যে কিভাবে এই সরকারটা হবে। হ্যাঁ, তখন তো একটা চেষ্টাই ছিল যে একটা একটা কেউ কেউ বলছেন সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপ করুক, সেনাবাহিনী নিয়ে নিক, কিন্তু সেনাবাহিনী এটাতে আগ্রহী হয় নাই বলেই এই বঙ্গভবনে মিটিংটা হয়ে এই সমাধানটা এসছে। কিন্তু দেখেন জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার একটা স্টেটমেন্ট, উনি প্রেস কনফারেন্সে কি বলেছিলেন সেটা নয়। He urged the government to take immediate action to restore peace and order in the country. He also emphasized the importance of the holding those responsible for violence and accountable and ensuring justice for the victims. এটা কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের পরে উনি একটা প্রেস ব্রিফিং এ এই কথা বলেছেন। এখন ওনার এই কথাগুলো সরকার রাখে নাই, যে কারণে উনি অসন্তুষ্ট, যে ওনারা যেটা চেয়েছিল বা যে সবার বিচার করে দিতে হবে, তাৎক্ষণিক বিচার করতে হবে, এখন সেই তাৎক্ষণিক বিচারটা ওনার ফেসবুকের স্টেটমেন্ট অনুযায়ী পাওয়া যায়। উনি যেটা চেয়েছেন যে গণভবন যেভাবে দখল হয়েছে বঙ্গভবন সেভাবে দখল হলো না কেন, চুপ্পুকে কেন বাদ দিয়ে দেওয়া হলো না, সংবিধান কেন ছুড়ে ফেলা, এটা কিন্তু ওনার ফেসবুকেই আছে। সো উনি একটা মানে উগ্রবাদী অবস্থান, মানে যেটা ছাত্ররা এখন বলে যে তারা জাতীয় সরকার, প্রথম বলে যে কখনো বলে আমরা জাতীয় সরকার চেয়েছি, কখনো আমরা চুপ্পুকে সরাই দিতে চাইছি, কখনো ওরা তো বলতেছে, কিন্তু এগুলো সবটাই কিন্তু ওনারও আইডিয়া ছিল। এই জিনিসগুলো যে সংবিধান ফেলে দেওয়া, ছুড়ে ফেলে দেওয়া, চুপ্পুকে সরায় দেওয়া, একটা বিপ্লবী সরকার করা, এটা কিন্তু ওনারও আইডিয়া ছিল। তো সেই আইডিয়ার মধ্যেই যখন থাকে নাই, তখন স্বাভাবিকভাবে উনি ক্ষুব্ধ হয়েছেন। ক্ষুব্ধ হয়ে উনি এখন আবার সেনাবাহিনীতে যদি কোনো কিছু আসলে হয়ে থাকে, তো আমরা স্পেকুলেট করে আমরা একটু শুনি, গুজব শুনি, আমাদের তো হর্সেস মাউথ বলে কিছু নাই, তো গুজবের যে কান দেওয়া উচিত না, কিন্তু তারপর যেগুলো বাইরে আসে সেগুলো তো দেশের জন্য ক্ষতিকর, সেই জন্যই কথা বলতে হয় যে যদি এই ধরনের ওনার ইনভলভমেন্ট থাকে সেটা হওয়া উচিত না, সেটা হলে এটা পুরো সেনাবাহিনীর যেমন ধ্বংস হবে তেমন দেশটাও ধ্বংস হবে। এবং একটা কিন্তু স্পষ্ট এখন মনে হচ্ছে যে তারা আসলে এই অংশটা, সাবেক সেনাপ্রধান তার নেতৃত্বে যে কাজ চলছিল, বিদ্রোহ, নানা আয়োজন, তাদের একটা প্ল্যান ছিল শেখ হাসিনাকে হত্যা করা সেদিনই। সেটা তো তাদের টার্গেটই ছিল, তারাই বলছে গণভবন দখল চুপ করে, কিন্তু হত্যা শব্দটা তারা বলে নাই, কিন্তু এটা যে তাদের উদ্দেশ্য ছিল এটা পরিষ্কার, এটা পরিষ্কার। এমন এমন তথ্য আছে বাড়ি ভাই যেগুলো যদি এখন আমরা বলি এগুলো এখন প্রমাণ করা যাবে না। তারপরেও কিন্তু একটা জিনিস হলো যে আপনি কি ধরনের সিচুয়েশন হলে, আমি আপনার এইটুকু বলি যে একটা শেখ হাসিনাকে বহনকারী প্লেনের ট্রান্সপন্ডার করে দিতে হয়, ট্রান্সপন্ডার অফ করে দিয়ে এই প্লেনটার অস্তিত্ব পর্যন্ত আকাশপথে যে কোথায় যাচ্ছে সেই অস্তিত্বটা মুছে দেওয়া হয়। কেন দেওয়া হয়েছে? রিস্ক ছিল বলেই তো দেওয়া হয়েছিল নাকি? তো কাদের রিস্ক, কাদের তরফের রিস্ক ছিল? সেনাবাহিনীর নিশ্চয়ই একটা অংশ এটাতে ছিল যে যারা
এরকম করতে পারে, এটা নিশ্চয়ই যারা সেনাবাহিনীর বড় অংশ বুঝতে পেরেছে বলেই তারা এই যে ট্রান্সপন্ডারটা অফ করানোর ব্যবস্থা করে, যাতে ওনার বিমানটা দেখা না যায়। আপনি বুঝতে পারেন, মানে বিমানটা আকাশে আছে, সে আকাশ থেকে বিমানটা কে বিমানে কোনো আঘাত, বিমানে কোনো আক্রমণ, বিমানে কোনো কিছু ফেলার একটা সন্দেহ থেকেই তো এটা করা হয়েছে। তো এই সন্দেহ কারা ইমপ্লিমেন্ট করতে পারে? যারা ইমপ্লিমেন্ট করতে পারে তাদের সাথে সহযোগিতাই কিন্তু আমাদের এখনকার সেনাবাহিনীতে যে অসন্তোষ আছে বলে মনে হয়। আমার মনে হয় সবগুলো একই সূত্রে গাঁথা। তবে একদিন আসবে যে আপনি, আমি বা আমরা কেউ ইনভেস্টিগেট করতে পারবো যে শেখ হাসিনা আসলে কিভাবে দিল্লি গেলেন, বা উনি আসলে দেশের থেকে কোথায় গেছেন, এটা খুঁজে পাওয়া যাবে। দেশে এমন পরিস্থিতি, এই দেশ নানা ধরনের কথা ছড়ানো হয়েছে যে উনি আগরতলা গেছেন, উনি কলকাতায় গেছেন, নানা ধরনের কিন্তু বক্তব্য ছড়ানো হয়েছে। কিন্তু হ্যাঁ, ল্যান্ড করেছেন, অনেক কিছু ছড়ানো হয়েছে, কিন্তু সেগুলা, বাট ওনার মূল প্লেনটাতে কিন্তু কেউ জানে না কোথায় যাচ্ছে। তো এগুলা ইনভেস্টিগেট করলে একদিন না একদিন বেরোবে, একদিন না একদিন এগুলো গবেষণার বিষয় হবে। আরো খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আসছে এখন, যে ছবিটা দেখি আমরা, শেখ হাসিনা হেলিকপ্টার উঠছেন, গাড়ি থেকে নামছেন, এই ছবিটাও নাকি সেই দিনের ছবি না, এটা নাকি পুরনো একটা ছবি, মার্কেটিং করা হয়েছে। সেটা পুরনো একটা ছবি মার্কেট, এটা কিন্তু অনেক বড় গুজব এখনকার, যে ওই ছবি আসলে বেসিক্যালি কিছুই না। এটা বলা হয় তেজগাঁও এয়ারবেসের যে ছবি, ঠিক আছে, এখানে অনেক বড় বড় গাছ আছে, ওই যে যেখানে এটা বাসার ঘাটি, তো ওই ঘাটির ওখানে কিন্তু অনেক বড় বড় গাছ আছে। দেখা যান যে ছবিটা খেয়াল করে দেখেন, কোন একটা গাছের ফাঁক দিয়ে তোলা, ঠিক আছে, বুঝাই যাচ্ছে যে এখানে কোনো একজন পাহারাদার ছিলেন বা কোনো একজন মানে নিরাপত্তা রক্ষী ছিলেন, যিনি খেয়ালের বসে হয়তো ছবিগুলা তুলছেন। তো এরকম তো শেখ হাসিনা যখনই ধরেন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উনি যখন ড্রাইভ করে উনি বাসাঘাটিতে ঢোকার পরে হেলিকপ্টার উঠতে হলে কিন্তু এই জায়গাতেই যেতে হয়। এখন এই জায়গার উল্টা পাশে যদি আপনি বাসারঘাটির যে ভবনগুলা দেখেন, মানে তেজগাঁও এয়ারপোর্ট যেটা পিএসসি ভবন, তার পাশেই তো এটা। তো সেখানে কিন্তু অনেক গাছ আছে, গাছের মাঝখান থেকে ছবিটা তোলা। এটা যে উনি ওই প্লেনটাতে, ওই হেলিকপ্টারে যিনি ওনাকে না হচ্ছে, এটা কিন্তু এটা আগেরও ছবি হইতে পারে, কারণ এরকম অনেকবারই তো উনি। একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে হেলিকপ্টারের পাশে পার্ক করে যে গাড়ি দেখানো গেছে, সে যে গাড়িগুলা, যে গাড়ি থেকে একটা মহিলা নামছেন দেখানো হয়েছে, কিন্তু ওই গাড়িটা প্রাইম মিনিস্টারের গাড়ি না। কিন্তু এটা গাড়ি, আপনার ছোট্ট একটা গাড়ি আপনি দেখবেন, এটা কিন্তু প্রাইম মিনিস্টারের গাড়ি না আসে সেটা। এর জন্যই এটা পুরনো ছবি, এটা মার্কেটিং করা হয়েছে কিনা সেই প্রসঙ্গ সামনে এসছে। এটাও হয়তো একদিন অনুসন্ধান হবে, আসল সত্যটা বেরোবে। অবশ্যই। এখন আর একটা প্রচারণা সাইফুল ভাই, যে বলা হচ্ছিল যে সালমান রহমান ওই সময় তার সাথে যেতে চেয়েছিলেন, সালমান রহমানকে নেওয়া হয় নাই, এটা একটা প্রচারণা ছিল। কিন্তু এখন তো আরো জানা যাচ্ছে সালমান রহমানই শেখ হাসিনার জীবন রক্ষার জন্য নানা কিছু করেছেন, যেটা তিনি ধরা দিয়েছেন, তিনি তাদের কাছে গেছেন, কিন্তু শেখ হাসিনার জীবন রক্ষা করেছেন। এটা এখন একটা বড় আলোচনার বিষয় যে আসলে কি সালমান এফ রহমানকে ওই প্লেনে, ওই হেলিকপ্টারে উঠতে দেওয়া হয় নাই কি না, আসলে সালমান এফ রহমানের অস্তিত্বই ওখানে নাই। আপনি যদি হ্যাঁ, ওই ভিডিওটা বলা হয় না যে তাকে উঠতে দেওয়া হয়নি, কিন্তু আপনি ওই ভিডিওটা যে সত্যি মনে হয় ওখানে সালমান এফ রহমান নাই। কিন্তু যেটা শোনা যায় যে সালমান এফ রহমান আসলে শেখ হাসিনা সেফ এক্সিট নিশ্চিত করে সালমানরা সহ আওয়ামী লীগের একটা বড় অংশ, 600 কত জন, এরা দেশের যেখানে আছেন সেখানে সেনা আশ্রয়ে গেছেন, কারণ সেনাবাহিনী তাদেরকে কথা দিয়েছিল যে তাদেরকে কারাগারে পাঠানো হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিচারের ব্যাপারে তাদের কোনো আপত্তি ছিল না, তারা বিচারের মুখোমুখি হওয়ার জন্য হইতে হবে, কারণ এতজনকে তো সেনাবাহিনী সরানোর দায়িত্ব নিতে পারে, সেনাবাহিনী তাদের নিরাপত্তার আছে। কিন্তু ব্যাপারটা দেখেন যে সালমান এফ রহমানের অ্যারেস্ট হওয়া এবং এটা পুরোটাই অত্যন্ত ভুয়া বিষয়ে পরিণত হয়েছে। আপনি নিশ্চিত থাকেন যে সালমান এফ রহমানকে অ্যারেস্ট করা এবং আনিসুল হককে অ্যারেস্ট করা এবং জিয়াউল হাসানকে অ্যারেস্ট করার যে ঘটনাবলী বিধৃত করা হয় এবং বহুলভাবে প্রচারিত হয়েছে, সবগুলা ডাহা মিছা কথা। এরা সবাই ছিলেন সেনাবাহিনীর তত্ত্বাবধানে, এরা ছাড়া আরো অনেকেই ছিলেন, কিন্তু সেনাবাহিনীর টোকেন হিসেবে এদেরকে দিয়েছিল যে এদের। কিন্তু তখন
কিনা বলে যে বলা হয় যে এই উপদেষ্টা পরিষদেরই একজন উপদেষ্টা, কট্টর উপদেষ্টা, তিনি তার নিজস্ব আইনি বুদ্ধি, উনি একজন আইনজ্ঞ বটে, ওনার আইনি বুদ্ধি অনুসারে কিভাবে সালমানদেরকে মানে অসম্মানিত করা যায়, কিভাবে আরো বেশি অসম্মানিত করা, আরো করা যায়, এই প্ল্যান, এবং তাদেরকে কিভাবে আইনের ভিতরে আটকানো যায়, এই জন্য ওনারা নাটক সাজিয়েছে। তাদেরকে কোন নৌকার ভিতর থেকে ধরে নিয়ে আসেন, তাদের দাড়ি কামায় ফেলছেন, কিন্তু বিষয় ঘটনা তার না, তারা নিজেরা স্বেচ্ছা, মানে শেখ হাসিনা চলে যাওয়ার পরে সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের অধিকাংশ নেতা, যারা পালায় যায়নি, অধিকাংশ নেতা যারা শেখ হাসিনাকে সেভ করার জন্য, শেখ হাসিনাকে বাঁচানোর জন্য ওখানে নিজেরা ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন, চেষ্টা করেছে, ঠিক আছে, তারা আত্মসমর্পণ করেছিল। এবং সেই আত্মসমর্পণকে এই গভর্নমেন্টের একজন উপদেষ্টা, আইন বিষয়ে মানে উনি খুবই অভিজ্ঞ, উনি এদেরকে যেন আটকে রাখা যায়, এদেরকে যেন কোনো জামিন না পায়, সেই জন্য ওনারা এই নাটক সাজিয়েছে। আপনি দেখবেন এটা তো অনেকটাই প্রুফ বিষয়। দেখেন যে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ব্রিগেডিয়ার শাকাত হোসেন তো একটা ইন্টারভিউ বলেছেন যে সেনাবাহিনী ওদেরকে আমার কাছে, তখন তাকে প্রশ্ন করা হয় যে তাহলে এইগুলো হলো কেন, তখন উনি কিন্তু অকপটে স্বীকার করে ফেলছেন যে এদেরকে আটকে রাখার জন্য এইসব সাধারণ করা হয়েছে। সে কিন্তু বুঝে না জিনিসটা, ওনার বোঝারও কথা না, কিন্তু যারা করেছে তারা কিন্তু একটা ফার্স্ট জিনিস পরিণত করছে যে এটা ভুয়া। জিয়াউল হাসানকে, মেজর জেনারেল জিয়াউল হাসানকে অ্যারেস্ট করা নিয়ে কিন্তু সেনাবাহিনীর ভেতরেই কিন্তু সমস্যা ছিল। সেনাবাহিনী তাকে তার বাসা থেকে বা যেখান থেকে তাকে সরাই নিয়ে একটা নিরাপদ স্থানে তাকে নজরবন্দি করে রেখেছিল। কিন্তু তার বোন আমাকে বলেছেন তিনি বাসায় ছিলেন। হ্যাঁ, বাসায় ছিল, সে বাসায় থেকে তাকে নজরবন্দি করে তাকে অফিসার্স মেস বলে কি যেখানে আছে, যেটা জেনারেলরা থাকতে পারে, অফিসার্স অনেকগুলো আছে, জেনারেলদের জন্য এক ধরনের, সেখানে রাখা হয়েছিল। তো সেখানে রাখার পরে তারা সেনাবাহিনী মানে ভিত্তিতে, মানে এটা কি বলে, একটা সদিচ্ছার প্রকাশ ঘটানোর দেখায় তাকে পুলিশের হাতে হস্তান্তর করলো। কিন্তু পুলিশ কি করলো, নাটক সাজালো, তাই কোথায় বারিদারের কোথা থেকে, যে আমেরিকান এমবাসির ওই রোডের ওখান থেকে কোথা থেকে অ্যারেস্ট করছে, এই নিয়ে তিনটা মাস বলছিল। প্রথম বলা হচ্ছিল বিমানে কোথাও চলে যাচ্ছিলেন, বিমানটা ফিরিয়ে আনা হয়েছে, ফিরিয়ে এনে তাকে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে, এমন একটা গল্প কিন্তু মিডিয়াতে এসেছিল। কিন্তু আবার তাকে ওই যে আমেরিকান এমবাসির ওইদিকে কোন বাসা থেকে কেমনে করে উদ্ধার হচ্ছে, আরেকটা কোথা থেকে, মোট তিনটা ভার্সন আছে। কিন্তু মূল ঘটনা কিন্তু তাকে তার বাসা থেকে, বাসাটার নামও আমি শুনেছি, মানে এটা অফিসারদের, জেনারেলদের একটা কোয়ার্টার, আমার এক্স্যাক্টলি মনে নেই, একটা বাসার নামও আছে যে বাসা থেকে তাকে নিয়ে আসে। সেই সময় তার পরিবার পরিজন সে বাসায় ছিল না, তিনি তার পরিবার পরিজনকে অন্য জায়গায় রেখেছেন, যে কারণে উনি বাসায় গেছেন, তার ওখান থেকে নিয়ে আসা। তো এখন দেখেন আপনি পুরো এখন আইন কিভাবে চলবে। জেনারেল জিয়াউল হাসান বা আনিসুল হক বা সালমান এফ রহমান যখন প্রমাণ করবেন যে তাদেরকে আসলে এই যে নাটক সাজানো হয়েছে, সেই নাটকে আসলে ওনাদেরকে অ্যারেস্ট করা হয়নি, এইটু প্রমাণ করলেই তো তাদেরকে আর আপনি আটকে রাখতে পারবেন না। তাইলে আপনি কি করতে যাচ্ছেন, তাদের মিডিয়া ট্রায়াল, বুড়িগঙ্গা তাদের নৌকাতে তোলা ধরা হয়েছে। বুড়িগঙ্গা দিয়ে কোথায়, নবাব সিরাজউদ্দৌলার আমলে জানে তারা নদী পথে যাচ্ছিল নৌকা দিয়ে, এখন বুড়িগঙ্গা দিয়ে একটা লোক কোথায় যাবে, বুড়িগঙ্গা দিয়ে একটা কোথায় যাবে তারা। এখানে আরেকটা দ্বন্দ্ব আপনার কথায় চলে আসছে, আপনার নাম উল্লেখ করেন নাই, সেই ব্যক্তিটা কি আসিফ নজরুল? সেই দ্বন্দ্ব আসিফ নজরুল এবং আমরা ব্রিগেডিয়ার সাখাওয়াতের একটা বক্তব্যকে কারণ মনে করি। কিন্তু আপনার এই তথ্যে বেরিয়ে আসলো দ্বন্দ্বের সূত্রপাত কিন্তু এখানে। অবশ্যই সেনাবাহিনীতে এটা চায় না, সেনাবাহিনী আসলে সবাই, আপনি বলেন যে এখন প্রশ্ন করা হয় এটা নিয়ে, সেনাবাহিনীর মধ্যেও কিন্তু প্রশ্ন আছে যে 600 জনকে অ্যারেস্ট করা হলো আইসপিআর কে দিয়ে, তারা প্রেস করলো, আপনি মনে আছে তখন সমন্বয়করা হেভি দাবি করলো কতজন আছে এটা জানাতে হবে, সেনাবাহিনী বাধ্য হয়ে আইসপিআর এর মাধ্যমে সংখ্যা ঘোষণা করলো। কিন্তু তারা গেল কোথায় তারা, সেনাবাহিনী তো আর দায়িত্ব নিয়ে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দেয়নি, বলেছে তারা যখন নিরাপদ মনে করেছেন, তারা যখন নিরাপদ মনে তারা চলে গেছেন, এইভাবে সেনাবাহিনীর একটা বক্তব্য ছিল। কারণ সেনাবাহিনীর কি বলে ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয়ে গেছে, সেনাবাহিনীর কাছ থেকে সেনাবাহিনী পুলিশকে দিয়েছে, আর পুলিশকে দিয়ে বলাইছে কি তাদেরকে ওখান থেকে। এই যে একটা ঘটনা, এটা আইনে এবং আলোচনায় এবং তর্ক বিতর্কে তো আসবে,
তখন আসলে সেনাবাহিনীর মর্যাদাটা কোথায় যাবে? সেনাবাহিনী প্রধান তখন একটা কথা বলেছিলেন, তারাই আশ্রয় দেওয়ার বড় একটা কারণ ছিল যাতে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে, এর কথা ছিল। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ বাহিনীতে এই কাজটা নিশ্চিত করে যে কোথাও যাতে কেউ বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার না হয়। হত্যাকাণ্ড না, বিনা বিচারে অত্যাচারের, আপনি দেখেন সেনাবাহিনী অত্যাচারের শিকার না হয়। সেনাবাহিনী কেন এটা করলো, সেনাবাহিনী কেন এদেরকে মেরে ফেললো না, সেনাবাহিনী কেন এদেরকে যেতে দিল, এই বক্তব্য যখন আসে, এটা সেনাবাহিনীর কাজ না তো কাউকে মেরে ফেলা। জাতিসংঘ বাহিনীতে আমাদের সেনাবাহিনীকে বিপদে ফেলা, কিন্তু যে বিপদ যে কারণে আমরা খুব স্বাভাবিকভাবে জানি আমাদের সেনাবাহিনী আর আগের মতো সামরিক অভ্যুত্থানের চিন্তা করে না, ক্ষমতা গ্রহণের চিন্তা করে না। এটার সাথে জাতিসংঘ বাহিনীর একটা সম্পর্ক আছে। 1/11 ক্ষমতা গ্রহণের একটা পথ ছিল, জাতিসংঘকে সন্তুষ্ট করে একটা পথ ছিল, সেটা নিয়েও সেনাবাহিনী এখন আমাদের জাতিসংঘের একটা অবিচ্ছেদ্য অঙ্গের মতো। জাতিসংঘ পিস কিপিং গুরুত্বপূর্ণ এবং জাতিসংঘ তাদের উপর খুব নির্ভর করে। অল অফ এ সাডেন আমি চিঠি লিখলাম আর একজন অভিযোগ করলো এই জন্য আমাদের সেনাবাহিনীকে জাতিসংঘ বের করে। ভাই, জাতিসংঘের একটা নির্ভরতাও আছে আমাদের সেনাবাহিনীর উপর। আমাদের সেনাবাহিনীকে যেভাবে ট্রেন, সেরকম ট্রেন আরেকটা বাহিনী থেকে এরকম এত ম্যাসিভ আকারের সদস্য সংগ্রহ করা জাতিসংঘের সহজ কাজ না তো ভাই, সম্ভবই না। আন্দোলনের সময় জাতিসংঘ লেখা একটা ভেহিকেলের যখন ছবি পাওয়া গেল, তখন এটা নিয়েও কিন্তু আপত্তি উঠেছে। সেনাবাহিনী তখন বললো এটা ভুল ক্রমে গেছে, এই ধরনের ঘটনা ঘটবে না। জাতিসংঘ সেটা অ্যাকসেপ্ট করেছে। সেটা এই কারণে মানে আরেকটা ব্যাখ্যা ছিল শুধুমাত্র জাতিসংঘ। আমি বলে বাংলাদেশ থেকে যে সেনাবাহিনী বা যে কোনো দেশ থেকে যারা পিস কিপিং ফোর্সে জয়েন করে, তখন পিস কিপিং ফোর্স যেই দায়িত্ব নিয়ে জয়েন করে সেখানে যা যা সমরাস্ত্র দরকার আছে, যা সেটা ধরেন একটা গুলি থেকে শুরু করে যা ওই বাহিনীটা ওখানে থাকার জন্য তার যত রসদ লাগবে সব কিন্তু সে দেশের ইয়া থেকে, ফান্ড থেকে বা সেই দেশ থেকে যায়। সো জাতিসংঘে যে সমরাস্ত্রগুলো যায় আমাদের এখান থেকে, এটা কিন্তু আমাদের সেনাবাহিনীর জিনিস। এইটা জাতিসংঘের কাছে যায়, জাতিসংঘের কাছে আবার বাংলাদেশে ফেরত আসে, কিন্তু এটা আমাদের সেনাবাহিনীর জিনিস। যখন ওখানে যায় তখন ইউএন লেখা থাকে, আবার যখন ফেরত আসে তখন আবার এগুলোর মুছে টুছে আবার আমাদের সেনাবাহিনীর অস্ত্র হিসেবে। কারণ এগুলো অলমোস্ট আমাদের সেনাবাহিনী যেরকম ওরা বেতন দেয়, এই অস্ত্রগুলো ব্যবহার করার জন্য জাতিসংঘ টাকা দেয়। তো এটা জাতিসংঘের আর্মার্ড কার বিষয়টা তা না, কিন্তু যখন যে দায়িত্ব থাকে সে দায়িত্বের যে পরিচয়টা, সেই পরিচয়টা এর মধ্যে থাকে। তো এই অস্ত্রগুলি বা এই জিনিসগুলো আমাদের সেনাবাহিনীরই। এরা গিয়েছিল জাতিসংঘে, আবার জাতিসংঘ থেকে ফেরত আসছে। ওই মোছার সময়টা বা ওটাকে আবার আর্মি কালার দেওয়ার মতো হয়তো সময় পায় না বা ভুলে এটা বেরিয়ে গেছে, বাট এইটা ঠিক না, এটা জাতিসংঘের জিনিস, এটা হলো বাংলাদেশ সেনাবাহিনীরই জিনিস। অনেক ধন্যবাদ সাইফুল ভাই। আমরা একটা প্রসঙ্গে কথা বলতে গিয়ে আরো গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রসঙ্গে কথা বলেছি। এবং আপনার সাথে শেষ প্রতিশ্রুতিটা, যে ঘোষণাটা আমরা দিয়েছি প্রিয় প্রজন্মের ব্যাপারে, আপনার সম্মতিটা নিয়ে নেই এখানে সবাইকে সাক্ষী রেখে। এই কাজটার অভিজ্ঞতা আপনার আছে, কিন্তু এই নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আপনার আছে, কিন্তু আমাদের নেই। কিন্তু সেটা আপনাকে ধন্যবাদ, আমাকে এরকম একজন মানে এই প্রিয় প্রজন্ম। একসময় আমারও খুবই প্রিয় পত্রিকা ছিল ম্যাগাজিন আকারে, কিন্তু এটার অপমৃত্যু হয়েছিল আপনার নিশ্চয় অনেক ঘটনাবহুল ব্যাপার ছিল। যাই হোক, সেটা আপনার জন্য অনেক দুর্ভাগ্যজনক ব্যাপার ছিল। আমার একদম মনে আছে সবকিছু। যাই হোক, সেই প্রিয় প্রজন্ম যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে, অন্য কারো পক্ষে না, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে যা যা কিছু আছে সে স্বার্থ যদি রক্ষা করতে পারে এবং সে স্বার্থের সাথে যতক্ষণ থাকবে ততক্ষণ আমি থাকবো। এর স্বার্থের বাইরে কোথাও যদি এবং কোনো পার্টিজান ভূমিকায় গেলে, এটা নিয়ে আমি আপনার কাছে আগেই বলছি, কোনো পার্টিজান ভূমিকাতে আমি আমার দায়িত্ব পালন করতে পারবো না। আমাকে যদি দায়িত্ব দেন এই জায়গাটা, হ্যাঁ, আমার মানে আনুগত্য, টোটাল আনুগত্য বাংলাদেশের প্রতি, টোটাল আনুগত্য বাংলাদেশের স্বাধীনতার প্রতি, টোটাল আনুগত্য বাংলাদেশের স্বাধীনতার স্পিরিটে, এটাকে নিয়ে যেখানে কোনো প্রশ্ন হবে সেটা কোনো কিছুর সাথে আমি কম্প্রোমাইজ করি না এবং জীবনেও করবো না। কিন্তু সেটা যদি কম্প্রোমাইজ হয় বাড়ি ভাই, তখন আপনার সাথে আমি আগেই বলে রাখি, তখন কিন্তু আমার পক্ষে দায়িত্ব পাবো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। প্লাস হচ্ছে মুক্তিযুদ্ধের যে কথাটা বললেন, বাংলাদেশের যে কথাটা বললেন, সেই জায়গাগুলো আজকে বিপন্ন।
সেই জায়গাগুলো আজকে বিপন্ন। এটা ভ্যানগার্ড দরকার, যে ভ্যানগার্ডটা আমরা দৃশ্যমান না, আমরা দৃশ্যমান একটা ভ্যানগার্ড যদি তৈরি করতে পারি, অনেক মানুষ কিন্তু আশাবাদী হবে, অনেক ছেলেমেয়েরা আশাবাদী হবে, অনেক চমৎকার চমৎকার ছেলে মেয়ে এই আমরা জানি। দায়িত্ব যদি আমি পালন করতে পারি আমি নিজেকে ধন্য মনে করব। তো আপনার সাথে আমার দ্বিমত হওয়ার কোনো কারণ নাই। আমি আবারও বলছি যে এই যেটার কথা আপনি আমাকে বলছেন, এটার জন্য, এটার স্পিরিটের জন্য আমি সবকিছু করতে প্রস্তুত আছি, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সোহেল ভাই। জয় বাংলা। ভালো থাকেন। হ্যাঁ।